যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের প্রবাহী পদার্থ অংশের ষষ্ঠ ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো তোমাদের ঈদের ছুটির পরে আজকে আমার সাথে প্রথম ক্লাস। তাহলে তোমাদের মাসুর ভাইয়ের পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের যে প্রথম অংশ পড়াচ্ছিল সেই অংশ ঈদের আগে শেষ হয়ে গেছে। আমি দ্বিতীয় অংশ পড়াচ্ছিলাম। তো দ্বিতীয় অংশে অলরেডি 5টা ক্লাস হয়েছে। তো টোটাল দ্বিতীয় অংশের জন্য 7টা ক্লাস লাগবে। আজকে 6 নম্বর ক্লাস এবং শুক্রবারে 7 নম্বর ক্লাস। তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর তোমাদের অপার ভাইয়া সেকেন্ড পার্টের পরমাণু মডেল এই অধ্যায়টা শুরু করবে। তাহলে আমরা মোটামুটি এই দুইটা ক্লাসের সাথে 6 নম্বর ক্লাস, আজকে 6 নম্বর ক্লাস এবং আগামীকাল 7 নম্বর ক্লাস, এই দুটো ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু ফার্স্ট পার্টের সিলেবাসটা শেষ করে ফেলবো। দেখছো? তাহলে দেখতে দেখতে আমরা কিন্তু প্রথম বর্ষের সিলেবাসটা কমপ্লিট করে ফেললাম। অনেকের কলেজে পরীক্ষা চলতেছে বা অনেকের কলেজে অলরেডি পরীক্ষা শেষ। তো ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা শেষ। এখন ফার্স্ট ইয়ারের পড়াশোনা গুছাই নিয়ে এখন কিন্তু সেকেন্ড ইয়ারের অধ্যায়গুলা এক এক করে শুরু করতে হবে। তো আমাদের মনে হয় সেকেন্ড ইয়ারের একটা চ্যাপ্টার মনে হয় শেষ হয়েছিল, তাপগতিবিদ্যা, তাই না? তোমরা একটু কমেন্ট করো তো, আমি কি ঠিক বলছি? তাপগতিবিদ্যা অধ্যায়টা শেষ হয়ে আছে। তাহলে আমাদের সেকেন্ড পার্টের পরমাণু মডেল এটা তোমাদের অপার ভাই শুরু করবে, তাই তো? তো চলো শুরু করি। তাহলে সবার ঈদ আশা করি ভালো কাটছে, সবাই ঈদের ছুটিটা খুব ভালো কাটাইছো। তো এখন ঈদের ছুটি টুটি ভুলে গিয়ে এখন আবার পড়াশোনা শুরু করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লিকুইডের ফ্রিকশন, সান্দ্র বল বা সান্দ্রতা। ইংরেজিতে এটাকে বলা হয় ভিসকোসিটি। সান্দ্রতাকে ইংরেজিতে বলা হয় ভিসকোসিটি। আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে আমরা সলিডের ফ্রিকশনটা পড়ছিলাম। কঠিন তলের ফ্রিকশন। ধরো কোন একটা কঠিন সারফেস, তার উপর দিয়ে আরো একটা কঠিন বস্তু সেটা চলতেছে, তাহলে সেই তলে দুইটা বস্তুর যে কন্ট্যাক্ট সারফেস, সেই কন্ট্যাক্ট সারফেসে যে ফ্রিকশনটা হয় সলিডের জন্য, সেই ফ্রিকশনের আলোচনাটা আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে করছিলাম। তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সলিডের ফ্রিকশন, তরলের ঘর্ষণ বল, ঠিক আছে? তাহলে একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, তরলের ঘর্ষণ। তুমি মনে করো কোন একটা তরল সারফেসের উপর দিয়ে, তোমাকে একটু চিত্র এঁকে সুন্দর করে বুঝাই। ধরো টেবিলের উপর পানি পড়ে আছে, অথবা টেবিলের উপর ধরো একটা তেলের স্তর আছে। তো তার উপর দিয়ে তুমি অন্য কোনো একটা বস্তুকে, এই যে ধরো একটা লিকুইডের স্তর, এই যে একটা লিকুইড তার স্তর আছে টেবিলের উপর। এবার এর উপর দিয়ে ধরো তুমি একটা 1 টাকার কয়েন, ধরো এরকম একটা 1 টাকার কয়েন, এই 1 টাকার এই কয়েনটাকে তুমি গতিশীল করে এর উপর দিয়ে নিয়ে যাইতে চাও। ধরো এভাবে ধরে ঠেলে ঠেলে নিয়ে যাইতে চাও, এদিকে ধরো নিয়ে যাইতে চাও, গতিটা এদিকে এভাবে নিয়ে যাইতে চাও। তো নিয়ে যাইতে চাইলে দেখো লিকুইড সারফেসে আছে কিন্তু সলিড সারফেসে নেই। এই যে 1 টাকার কয়েনটা, তার সাথে সংস্পর্শকার লিকুইডের, ঠিক আছে? সলিডের না, লিকুইডের। তাহলে এই লিকুইড সারফেসের উপর দিয়ে যখন আমি এভাবে ঠেলে নিয়ে যাব বা ধরো টেনে নিয়ে যাব, একটা বেগ নিয়ে ধরো নিয়ে গেলাম, ভি বেগ দিয়ে টেনে নিয়ে গেলাম, তাহলে তুমি বলো তো বিপরীত দিকে এই লিকুইডের জন্য একটা ফ্রিকশন তৈরি হবে না? একটা ফ্রিকশন বল এর উপর কাজ করবে না? এই যে বিপরীত দিকে ফ্রিকশন বল কাজ করবে না? বলো। তা এইটা হচ্ছে যে লিকুইডের ফ্রিকশন। লিকুইডের ফ্রিকশন দুই রকম হইতে পারে। এই হচ্ছে একটা লিকুইডের উপর দিয়ে কোন একটা সলিড সারফেস যদি গতিশীল হইতে চায় বা গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে লিকুইডের একটা ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্সটা ধরো এফ দিয়ে লিখলাম, এই যে ফ্রিকশন ফোর্স, এটা আমরা হিসাব করতে চাই। অথবা তুমি চিন্তা করো, মনে করো একটা ড্রাম, একটা সিলিন্ডার আকৃতির ড্রাম, এই ড্রামের মধ্যে ধরো পানি আছে, আবার সিলিন্ডার আকৃতির এই আর একটা ড্রাম, ধরো এই ড্রামের মধ্যে আলকাত্রা বা মধু আছে, ধরো আলকাত্রা বা ধরো মধু,
এই জাতীয় কিছু একটা আছে, এটাতে লিকুইড পানি, এটাতে পানি, আর এটাতে ধরো মধু, মধু রাখা আছে। এখন তুমি একটা ছোট কাচের মার্বেল, একটা কাচের মার্বেল বল তুমি এই যে ড্রাম, এই ড্রামের উপর থেকে ফেলে দিবা। ঠিক একইভাবে সাথে সাথে একই সাথে এটাতে মধু রাখা আছে। তুমি কি করবা, এই যে লিকুইড মধু রাখা আছে এই ড্রামে, তুমি একই সাথে আরেকটা মার্বেলকে এর উপর থেকে ফেলে দিবা। দুটো মার্বেলই কিন্তু এই লিকুইডের মধ্য দিয়ে নিচের দিকে নামতে থাকবে। আচ্ছা তুমি বলো তো কোন ক্ষেত্রে কাচের মার্বেল বলটা আগে নামবে? বলো কোন ক্ষেত্রে আগে নামবে? এই যে পানির মধ্য দিয়ে কাচের মার্বেলটা আগে গিয়ে তলে পৌঁছাবে, ঠিক আছে, একেবারে সিলিন্ডারের যে তলদেশ এখানে আগে গিয়ে পৌঁছাবে। বাট মধুর মধ্যে বা আলকাত্রা এর মধ্যে কিন্তু দেরি হবে। আলকাত্রা তো চিনো, ওই যে আলকাত্রা কি বলবো, গ্রামের দিকে বেশি, গ্রামের দিকে যারা থাকো তারা আলকাত্রা চিনো, বা ধরো ওই যে রাস্তার যে পিচ করার সময় যে পিচ গালা ব্যবহার করা হয় ওইটা আলকাত্রা আর কি, মানে মানে ওইটার মতো আর কি। তো এর মধ্য দিয়ে যখন মার্বেলটা নিচের দিকে পড়বে তখন একটু বেশি সময় লাগবে। দেখো দুটোই লিকুইড, তাহলে একটার মধ্য দিয়ে পড়তে কম সময় লাগলো, আরেকটার মধ্য দিয়ে পড়তে বেশি সময় লাগলো। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যখন যখন মার্বেলটা নিচের দিকে নামতেছে তখন এই যে লিকুইড, এই লিকুইডের ভেতর থেকে লিকুইডের যে স্তরগুলা, এই স্তরগুলা ভেদ করে 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 নিচের দিকে নামতেছে। তো লিকুইডের গা ঘেঁষে নামতেছে না, লিকুইডের মধ্য থেকে নামতেছে না। এই যে মার্বেলটা, এই মার্বেলের আশেপাশে আশেপাশে লিকুইড ওকে জাপটে ধরে রাখছে না, বলো লিকুইড স্পর্শ করে রাখছে না। তাহলে কি হচ্ছে, যখন মার্বেলটার গতি নিচের দিকে, মার্বেলটা যখন নিচের দিকে নামতেছে, মার্বেলটার বেগ নিচের দিকে, মার্বেলটা নিচের দিকে নামতেছে, তাহলে এই যে এর আশেপাশের যে লিকুইড, এই লিকুইডের দেখো লিকুইডের গা ঘেঁষে নামতেছে, তাহলে লিকুইডের যে ফ্রিকশনটা তৈরি হবে, গতি নিচের দিকে, মার্বেলের গতি নিচের দিকে, তাহলে এই মার্বেলের উপর ফ্রিকশনটা কাজ করবে উপরের দিকে, এই যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে উপরের দিকে। ঠিক একইভাবে এখানেও তাই। তো এখানে একটু বেশি ফ্রিকশন, এখানে একটু মধুর ক্ষেত্রে ফ্রিকশনটা একটু বেশি হবে, বেগটা নিচের দিকে নামতেছে, তরলের লেয়ার ভেদ করে 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 নিচের দিকে নামতেছে, তাহলে ফ্রিকশনটা থাকবে কোন দিকে, উপরের দিকে। এভাবে ফ্রিকশনটা থাকবে, তরলের যে লেয়ারগুলো তাকে ফ্রিকশন ফোর্স দিবে উপরের দিকে। এই যে ফ্রিকশন ফোর্সটা, এটার মানে আমরা আসলে বের করতে চাই। এই যে ফ্রিকশনটা, লিকুইডের ফ্রিকশন বলটা, এটাকেই বলা হচ্ছে সান্দ্র বল। আর এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হচ্ছে সান্দ্রতা। তাহলে সান্দ্রতা জিনিসটা বুঝছো? আমরা আজকে এই জিনিসটাই পড়তে চাই যে তরলের ফ্রিকশন, তরলের ঘর্ষণ, এখান থেকে আসবে সান্দ্রতা, সান্দ্রতা বা ভিসকোসিটি, ভিসকোসিটি, SITY। এটাই আজকের আমাদের পড়ার টপিক, কি বুঝছো? তো তরলের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা দুই ক্ষেত্রে আমরা বের করতে পারি। এক, লিকুইডের সারফেসের উপর দিয়ে একটা সলিড সারফেস গতিশীল, তখন তার উপর সান্দ্র বল বা লিকুইড ফ্রিকশন ফোর্স। আর একটা হচ্ছে লিকুইডের মধ্যে ডুবে আছে, লিকুইডের মধ্যে একটা সলিড ডুবে, এই ডুবে গিয়ে তার মধ্য দিয়ে নিচের দিকে নামতেছে। ধরো মনে করো যে সাপোজ পানিতে তুমি ঝাঁপ দিয়ে পড়ছো, পানিতে ঝাঁপ দিয়ে পড়ছো, তুমি সাঁতার টাতার কাটছো, ঝাঁপ দিয়ে পড়ছো, তাহলে কি হবে, তুমি আস্তে আস্তে পানির নিচের দিকে যাইতে থাকবা। তো তুমি তরলের মধ্য দিয়ে নিচের দিকে যাচ্ছ, তাহলে তরলের একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে উপরের দিকে। তো এই হচ্ছে একটা সান্দ্র বল। তো সান্দ্র বলের হিসাবটা আমরা দুই ভাবে করব, ঠিক আছে? এটা কোনো কথা বলো তো? ও আচ্ছা, ঠিক, ফিরে আসছে। যাক, আলহামদুলিল্লাহ ফিরে আসছে। এই আমার বোর্ডটা মাঝে মাঝে ডিস্টার্ব দিতেছে। ঠিক আছে, যাই হোক, ফিরে আসছে, কোনো সমস্যা নাই। আজকে আমরা এই হিসাব নিকাশটাই করব, ঠিক আছে? তো চলো চলো আমরা হিসাব নিকাশটা শুরু করে দিই। তাহলে তাহলে লিখো সান্দ্রতা, সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা বা ভিসকোসিটি। ধরো লিকুইডের একটা স্তর চিন্তা করো, ধরো একটা নদী, একটা নদী চিন্তা করো যে এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে নদীর গভীরতা, এটা নদীর গভীরতা, ওকে? এবার এই নদীতে ধরো পানি আছে, ধরো কি অবশ্যই পানি আছে। এখন আমরা নদীর এই যে পানি,
এই পানিকে কয়েকটা লেয়ারে চিন্তা করি। দেখো নদীতে স্রোত হয় না, নদীতে স্রোত হয় না? তো স্রোত হইলে তুমি একটা জিনিস চিন্তা করো, নদী বা সমুদ্রে স্রোত হইলে দেখবা সারফেস, রিভার সারফেসের পানি এর যে বেগ থাকে একেবারে রিভার বেড, রিভার বেড মানে হচ্ছে একেবারে তলদেশ, তলদেশে পানির কিন্তু বেগটা ওইরকম থাকে না। তলদেশে পানির বেগটা কিন্তু এরকম থাকে না, তাই না? স্রোত উপর থেকে স্রোতের বেগ বেশি থাকে। কিন্তু তুমি সমুদ্রের মধ্যে দেখো, যারা ধরো তুমি ধরো ঘুরতে টুরতে গেলে, ধরো নেপাল বা ইন্দোনেশিয়া বা বিভিন্ন জায়গায় ধরো ঘুরতে টুরতে গেলে অনেক সময় অনেকে যে স্নোরকেলিং করে, তো তুমি দেখবে পানির উপরে স্রোত বেশি, কিন্তু তলদেশে গিয়ে দেখবা পানি ঠান্ডা, পানিতে তেমন স্রোত নাই। তাহলে উপরের দিকে পানির লেয়ারের পানির সারফেসের বেগটা বেশি। তা আমরা একটা কাজ করি, এই লিকুইডের যে স্তরটা, এই স্তরটাকে কয়েকটা লেয়ারে ভাগ করি। আমরা এই লিকুইডের স্তরটাকে কয়েকটা লেয়ারে আমরা ভাগ করি, ঠিক আছে? এরকম ভাবে ধরো কয়েকটা লেয়ারে আমরা ভাগ করলাম, লিকুইডটাকে কয়েকটা লেয়ারে এভাবে ভাগ করি। তাহলে এবার দেখো, এটা হচ্ছে রিভার বেড, ঠিক আছে? রিভার বেড বা তলদেশ আর কি, নদীর তলদেশ। তো তলদেশ তো কঠিন সারফেস, মাটি আর কি। তো মানে তুমি ধরে নাও, এটা অ্যাজাম্পশন, যে এই যে তলদেশ, এই তলদেশের পানির বেগ হচ্ছে 0। তলদেশের পানির বেগ আসলেই তো তাই, তলদেশ একেবারে তলদেশ। তো তলদেশে ধরো এটা হচ্ছে রিভার বেড, এটা হচ্ছে কঠিনের সারফেসটা। তো কঠিন সারফেসটা তো স্থির, উপরে মনে করো স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু কঠিনের নিচের যে একেবারে যে সারফেসটা, এটা তো কঠিন সারফেস, তো এটা তো স্থির, তাই না? তাহলে এটার বেগ ধরো 0। এটা হচ্ছে অ্যাজাম্পশন যে রিভার বেডের যে এই যে স্তরটা, এই স্তরের বেগটা হচ্ছে 0, এই স্তরের বেগ ভিটা হচ্ছে 0, বেগ ভি 0। এবার তুমি দেখো একটু চিন্তা করে, এটার যদি বেগ 0 হয়, তাহলে এর সাথে চিপকে যে পানির অণুগুলা আছে এর সাথে স্পর্শ করে একেবারে এই রিভার বেডের গায়ে তলদেশের যে কঠিন লেয়ারটা, এর গায়ে যে পানির ফোঁটাগুলা লেগে আছে, তারা এর সাথে যেহেতু আছে, তাহলে তাদের বেগ 0। কথা বুঝছো? কিন্তু এইবার আস্তে আস্তে তুমি উপরের লেয়ারের দিকে যাইতে থাকো, উপরের লেয়ারের দিকে যাইতে থাকলে বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। একেবারে উপরের লেয়ারে যখন আসবা, তখন একেবারে উপরের লেয়ারে কিন্তু বেগ অনেক বেশি। এই যে একেবারে উপরের লেয়ারে যখন চলে আসবা, ধরো একেবারে উপরের লেয়ারে চলে আসছে, এই উপরের লেয়ারের বেগটা কিন্তু অনেক বেশি, উপরের লেয়ারের বেগটা অনেক বেশি। তাহলে তলদেশে এই যে কঠিন সারফেসটা আছে, রিভার বেড তলদেশ যেটা আছে, এর যত কাছে থাকবে সেই লেয়ারগুলোর বেগ থাকবে কম, আর যত দূরে যাবে মানে দূরত্বে সরতেছে, আলগা হচ্ছে, সহজ কথা এভাবে চিন্তা করো, আলগা হইতেছে, বেগটা কি হবে, বাড়তে থাকবে। তাহলে এই পয়েন্টে বেগ হচ্ছে 0, এই পয়েন্টে বেগ ধরো, এটা ধরো বেগ ভি, ঠিক আছে? ধরো একটা মানই আমরা ধরি, ধরো বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ধরো এই বেগটা সেই বেগের মান 10 মিটার পার সেকেন্ড, একেবারে সারফেসের পানির অণুগুলোর বেগ। তাহলে তার পরের লেয়ারের বেগটা একটু কম হবে, তার পরের লেয়ারের বেগটা একটু কম। তো তার পরের লেয়ারের এই যে বেগটা, এই বেগটা ধরো 9 মিটার পার সেকেন্ড। তার পরের লেয়ার যেটা, সেই তার পরের লেয়ারের যে পানির অণু আছে, তার বেগ ধরো আরেকটু কম, এটা হচ্ছে ধরো 8 মিটার পার সেকেন্ড। তার পরের লেয়ার যেটা আছে, সেই পরের লেয়ারে যে পানির অণুটা আছে, আমরা লেয়ারেই দেখাই, একটু ভুল হয়েছে, আমরা লেয়ারেই দেখাই। ধরো একেবারে উপরের লেয়ার, এটার বেগ 10 মিটার পার সেকেন্ড। এই যে লেয়ারটা, এই লেয়ারের বেগ হচ্ছে ধরো 9 মিটার পার সেকেন্ড। এই লেয়ারের বেগটা ধরো 8 মিটার পার সেকেন্ড। এই লেয়ারের বেগটা ধরো 7 মিটার পার সেকেন্ড। এই লেয়ারের বেগটা আরেকটু কম হবে, এটা ধরো 6 মিটার পার সেকেন্ড। এই লেয়ারের বেগটা ধরো 3 মিটার পার সেকেন্ড বা 4 মিটার পার সেকেন্ড। ধরো এই লেয়ারের বেগটা 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর এই লেয়ারে, এই লেয়ারের বেগটা 0, এই লেয়ারে বেগ ভি হচ্ছে 0। কথা বুঝছো? আস্তে আস্তে কি হচ্ছে, বেগটা কমতেছে, বেগটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। নিচের দিক দিয়ে, আমি যদি নিচের দিক দিয়ে চিন্তা করি, তাহলে ব্যাপারটা কি জান, কঠিন তল, এই কঠিন তলের বেগটা 0, তাহলে এর সংস্পর্শে যে পানির অণুগুলো থাকবে তার বেগ 0। এর থেকে একটু দূরে যাবে, বেগ বাড়বে, আরো দূরে বেগ আরো বাড়বে, আরো দূরে বেগ আরো বাড়বে, আরো দূরে বেগ আরো বাড়বে, একেবারে উপরে সারফেসে বেগটা হবে বেশি। তাহলে তরলের, লিকুইডের যে স্তরকে আমি যদি কয়েকটা লেয়ারে ভাগ করি, তাহলে একটা লেয়ার থেকে দেখো আর একটা লেয়ারে বেগের কিন্তু মানের পরিবর্তন হচ্ছে।
আমরা একটা জিনিস এখানে হিসাব করব, সেটা হচ্ছে বেগ অবক্রম। বেগ অবক্রম বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটাকে ইংরেজিতে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগ অবক্রম। বেগ অবক্রম কি? এই যে দেখো বেগটা কমতেছে না আস্তে আস্তে, বেগ অবক্রম বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট এটা হচ্ছে একক দৈর্ঘ্যে বেগের পরিবর্তনটা, একক দূরত্বে বেগের পরিবর্তনটা। চিন্তা করো দুটো লেয়ার, এখান থেকে আমরা ধরো দুটো লেয়ার চিন্তা করলাম, মানে একটা লেয়ার চিন্তা করো আর কি, এরকম তরলের এই যে লেয়ার, এই লেয়ারগুলার ধরো এই এই লেয়ার থেকে এই লেয়ারের এই যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটা ধরো ডেল ওয়াই, এই দূরত্বটা হচ্ছে ডেল ওয়াই। এবার এই লেয়ার থেকে এই লেয়ারের বেগের যে পরিবর্তনটা, দেখো একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে বেগের পরিবর্তন হয়েছে না, এটা 6 এটা 7, তাহলে বেগের একটা পরিবর্তন হয়েছে 7 8, দেখো বেগের পরিবর্তন হয়েছে। তো এই যে বেগের পরিবর্তনটা, এই দুই লেয়ারের মধ্যে যে বেগের পরিবর্তনটা, এখানে ধরো যে বেগটা তার থেকে এখানে বেগটা একটু কম, এই যে দুই লেয়ারের মধ্যে যে বেগের পরিবর্তনটা, সেই বেগের পরিবর্তনটা হচ্ছে ডেল ভি। তাহলে ডেল ওয়াই দূরত্বের মধ্যে, ডেল ওয়াই পুরুত্বের একটা লেয়ারের মধ্যে যে লিকুইডের যে ফোঁটাগুলো আছে, লিকুইডের যে মানে মলিকিউলগুলো আছে, তাদের মধ্যে বেগের পরিবর্তনটা হচ্ছে ডেল ভি। তাহলে একক দৈর্ঘ্যে একক দূরত্বে বেগের এই যে পরিবর্তনটা, সেটাই হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগ অবক্রম, দ্যাট ইজ ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ওয়াই দূরত্বে বেগের পরিবর্তন ডেল ভি। তাহলে অতএব একক দূরত্বে বেগের পরিবর্তন ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই, এটাই হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। বুঝা গেছে? ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এই ভেলোসিটি গ্রেডিয়েন্টটা ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই, ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই। এবার দেখো আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে তরলের ভিসকোসিটি বা তরলের সান্দ্রতা। তো তরলের এই যে তরলের যে স্তরটা, এই স্তরকে আমরা যদি কয়েকটা লেয়ারে চিন্তা করি, দেখো একটা লেয়ার থেকে একটা স্তর থেকে আরেকটা স্তরে বেগের একটা পরিবর্তন হচ্ছে। তো তরলের যে ধর্মের কারণে, তরলের যে ধর্মের কারণে, ধরো উপরের লেয়ারটা এভাবে একটু ধরো চিন্তা করো, ধরো উপরে একটা নৌকা আছে, সেই উপরে ধরো একটা নৌকা, এই নৌকাটা ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ভালো করে বুঝবা এবার কাহিনীটা। উপরে ধরো একটা নৌকা আছে, নৌকার যে তলটা, সেই তলটা পানির সাথে আছে। তো নৌকাটা যেটা, সেটা ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে নৌকার তলের সাথে যে পানির অণুগুলো আছে, মানে একেবারে উপরের সারফেসটা, একেবারে তরলের উপরের সারফেসটা, সেই উপরের সারফেসের যে পানির অণুগুলো আছে নৌকার তলের সাথে একেবারে চিপকে আছে। তাহলে নৌকাটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যায়, তাহলে উপরের লেয়ারের যে নৌকার তলের সাথে যে পানির অণুগুলা লেগে আছে একেবারে তরলের উপরের যে সারফেসটা, সেই সারফেসের অণুগুলো 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে। কিন্তু কিন্তু দেখো এই লেয়ারের পরে নিচের যে লেয়ারটা আছে, সেই নিচের লেয়ারটা কিন্তু নৌকার তলের সাথে একেবারে সংস্পর্শ করে নাই। তাহলে ওইটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে না। তাহলে ওর বেগটা কি হবে? একটু কম হবে। তাহলে পরের লেয়ারের বেগটা একটু কম, এভাবে তারপরের লেয়ারের বেগটা একটু কম, এভাবে তারপরের লেয়ারের বেগটা একটু কম। তাহলে আস্তে 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 বেগটা কি হচ্ছে? কমতেছে, বেগটা কমে যাচ্ছে। তাহলে দেখো তো এই যে নৌকার তলটা তরলের উপর দিয়ে যখন চলতেছে, তাহলে বিপরীত দিকে একটা ফ্রিকশন দিচ্ছে। যেমন কঠিনের ক্ষেত্রে, কঠিন সারফেসের ক্ষেত্রে ধরো এটা একটা মানে কঠিন তল, এই কঠিন তলের উপরে ধরো একটা ব্লক রাখা আছে। আমি যখন এই ব্লকটাকে গতিশীল করার ট্রাই করব বা গতিশীল করব, ধরো বিবেগে গতিশীল করলাম বা গতিশীল করার চেষ্টা করলাম, তাহলে কি হবে? এই কঠিন তলের সংস্পর্শে আছে, তাহলে এই তলটা কোন দিকে ফ্রিকশন দিবে? এই তলটা ব্লকের উপর ফ্রিকশন দিবে, এইদিকে ব্লকের উপর। এই যে ফ্রিকশনটা, এটা কার উপর? ব্লকের উপর। আর ব্লকটা তলের উপর ফ্রিকশন দিবে কোন দিকে? এইদিকে। এই কথা কি বুঝছো? তলটা ব্লকের উপর যে ফ্রিকশন দিচ্ছে সেটা দিচ্ছে এইদিকে, আর ব্লকটা তলের উপর যে ফ্রিকশন দিচ্ছে সেটা দিচ্ছে এইদিকে, মানে বিপরীত দিকে ফ্রিকশনটা, মানে ক্রিয়ার প্রতিক্রিয়া আর কি, ক্রিয়ার প্রতিক্রিয়া। তাহলে এই যে ফ্রিকশনটা আমরা এটা আর দেখালাম না। তাহলে ধরো ভি বেগ এদিকে গতিশীল হচ্ছে, তাহলে তলটা ব্লকের উপর যে ফ্রিকশনটা দিচ্ছে সেই ফ্রিকশনটা হচ্ছে এটা। এই যে ফ্রিকশনটা, এটা হচ্ছে সলিডের ফ্রিকশন। আমরা সেই লিকুইডের ফ্রিকশনটা বের করতে চাই, তাহলে লিকুইডের ফ্রিকশনটা হবে এইদিকে, এই যে লিকুইডের ফ্রিকশন ফোর্সটা এফ। তো আমরা সেই এফটা বের করতে চাই, এফটা হিসাব করতে চাই। তাহলে এখান থেকে আমরা সান্দ্রতার একটা সংজ্ঞা দিতে পারি।
সান্দ্রতার সংজ্ঞাটা কি? যে তরলের বা প্রবাহীর, প্রবাহী বলতে শুধু তরল না, প্রবাহী বলতে আমরা তরলকেও বুঝবো, আবার বায়বীয় মানে গ্যাসটাকেও বুঝবো। তাহলে গ্যাস এবং লিকুইড এই দুইটা মিলেই কিন্তু প্রবাহী। তাহলে প্রবাহীর যে ধর্মের কারণে এর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিটা বাধাগ্রস্ত হয়, বুঝো ভালো করে, যে ধর্মের কারণে এর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিটা বাধাগ্রস্ত হয়। দেখো বাধাগ্রস্ত হয়েছে 10, 9, 8, 7, আস্তে আস্তে বিভিন্ন স্তরে কি হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। ঠিক আছে, তাহলে যে ধর্মের কারণে তরলের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিটা বাধাগ্রস্ত হয় সেই ধর্মটাকেই বলা হয় সান্দ্রতা। সেই ধর্মটাকেই বলা হয় সান্দ্রতা বা ভিসকোসিটি। তাহলে আসলে একটু সংজ্ঞাটা আমরা লিখে নিই, তারপরে আমরা হিসাব নিকাশের দিকে যাচ্ছি। তাহলে আমরা দুইটা জিনিস একটা জানলাম, একটা হচ্ছে সান্দ্রতা কি, আর একটা হচ্ছে তরলের এই ক্ষেত্রে বেগ অবক্রম বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি। তাহলে সান্দ্রতার সংজ্ঞাটা একটু লিখি। প্রবাহীর যে ধর্মের কারণে, প্রবাহীর যে ধর্মের কারণে এর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বাধাগ্রস্ত হয় তাকে সান্দ্রতা বলে। সান্দ্রতা প্রবাহীর একটা বিশেষ ধর্ম। ঠিক আছে, প্রবাহীর একটা বিশেষ ধর্ম হচ্ছে সান্দ্রতা। প্রবাহী কি? প্রবাহী হচ্ছে তরল ও গ্যাস, তরল এবং গ্যাস। দেখো পৃষ্ঠটান শুধুমাত্র তরলের ধর্ম, গ্যাসের ক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটান হয় না। ঠিক আছে, পৃষ্ঠটান একটু মাথায় রাখবা, পৃষ্ঠটান, এই পৃষ্ঠটানটা এটা কিন্তু তরলের ধর্ম, তরলের। ঠিক আছে, এটা কিন্তু গ্যাসের না। কিন্তু গ্যাসের এবং তরলের দুটারই একটা ধর্ম হচ্ছে, মানে দুইটারই এই সান্দ্রতা ধর্মটা থাকবে, দুইটারই ধর্ম হচ্ছে সান্দ্রতা। তাহলে শুধুমাত্র তরলের মধ্য দিয়ে গতিশীল হইলে যে হবে এমনটা না, গ্যাসের মধ্য দিয়ে, ধরো একটা বৃষ্টির ফোঁটা যখন বাতাসের মধ্য দিয়ে পড়ে, বাতাসের মধ্য দিয়ে যখন একটা বৃষ্টির ফোঁটা পড়ে, তখন এই বাতাসের কিন্তু একটা ফ্রিকশন ফোর্স কাজ করে। তো এটা হচ্ছে বাতাসের ভিসকোসিটি। ঠিক আছে, বাতাসের সান্দ্রতা বল। তো আমরা সেই হিসাব নিকাশগুলো কিন্তু করব। তার মানে এটা মাথায় এভাবে ঢুকায়ও না যে সান্দ্র বলটা একমাত্র তরলের ক্ষেত্রেই থাকবে না, তরল, গ্যাস, বাতাস যে কোনো কিছুরই হইতে পারে। কথা কি বুঝছো? ওকে, তাহলে চলো এবার আমরা এই যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট নিয়ে একটা কথা বললাম, এবার ভেলোসিটি গ্রেডিয়েন্ট নিয়ে আরেকটু আলোচনা আছে। ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগ অবক্রম, বেগ অবক্রম বা এটার আরো একটা বাংলা নাম আছে বেগের নতি, বেগের নতি বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, দেখো ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইউনিফর্ম হইতে পারে, আবার নন ইউনিফর্ম হইতে পারে। যেমন ধরো এইটা হচ্ছে একটা তরলের স্তর, এটা হচ্ছে একটা তরলের স্তর, এই তরলের এই যে বিভিন্ন স্তর, আমি এরকম ভাবে তরলটাকে বিভিন্ন স্তরে চিন্তা করলাম, বিভিন্ন স্তর। তো দেখো আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট যদি এর ক্ষেত্রে হিসাব করি, যেমন এই এই উপরের সারফেসের এই বেগটা ধরো 12 মিটার পার সেকেন্ড, তারপরে এই পয়েন্টে বেগটা ধরো এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে ধরো বেগটা এটা, আচ্ছা 10 না দিয়ে ধরো এটা 8 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর একেবারে এই পয়েন্টে বেগটা হচ্ছে 0, ভি হচ্ছে 0। তো ধরো এরকম আমি একটু কম কম দেখালাম, ঠিক আছে। আর এই যে দূরত্বটা ধরো এইটুকু দূরত্ব ধরো একক 1 মিটার বা ধরো 2 মিটার, এইটুকু দূরত্ব ধরো 2 মিটার, এইটুকু দূরত্ব ধরো 2 মিটার, ঠিক আছে, এইটুকু দূরত্ব ধরো 2 মিটার, এরকম 2 মিটার 2 মিটার করে দূরত্ব আর কি। আমি এবার তোমারে বললাম এখান থেকে তুমি ভেলোসিটি গ্রেডিয়েন্ট হিসাব করো। তো আসলে দেখো ভেলোসিটি গ্রেডিয়েন্ট যদি আমরা হিসাব করি, তাহলে আমি যদি এই লেয়ারটার জন্য নিয়ে হিসাব করি, এই দুই লেয়ারের জন্য নিয়ে হিসাব করি, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডেল ভি বাই ডেল ওয়াই দেখো ইউনিফর্ম মান,
12 বিয়োগ 8 আর ডিভাইডেড বাই হচ্ছে 2, এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 2। তাহলে 2 একক দূরত্বের মধ্যে এই লেয়ারদের পুরুত্ব হচ্ছে 2, এর মধ্যে বেগের পরিবর্তন হচ্ছে 12 বিয়োগ 8, তাহলে একক দৈর্ঘ্য কত? তাহলে 12 বিয়োগ 8 হচ্ছে 4 ভাগ 2, তার মানে 2। এককটা কি হবে? একক হচ্ছে উপরে মিটার পার সেকেন্ড, দেখো, আর নিচে হচ্ছে 2 কি 2 মিটার, তাহলে মিটার মিটার কাটাকাটি গেল, এটা হচ্ছে পার সেকেন্ড। ওকে, এবার যদি আমি এই দুই লেয়ারের মধ্যে হিসাব করি, তাহলে এই দুই লেয়ারের মধ্যে ডেল ভি বাই ডেল ওয়াই, দেখো ডেল ভি বাই ডেল ওয়াই 8 বিয়োগ 4 ভাগ হচ্ছে 2, তাহলে 8 বিয়োগ 4 মানে 4 ভাগ 2, তাহলে 2, এটাও একই। আবার আমি যদি এই দুই লেয়ারের জন্য নিয়ে হিসাব করি ডেল ভি বাই ডেল ওয়াই, তাহলে 4 বিয়োগ 0 ডিভাইডেড বাই 2, তার মানে এটাও 2, এটাও 2, ঠিক আছে, পার সেকেন্ড। তাহলে দেখো ইউনিফর্ম, সব জায়গায় বেগ অবক্রম, বেগের গ্রেডিয়েন্টটা ইউনিফর্ম, বাট এরকম ইউনিফর্ম নাও হইতে পারে, ঠিক আছে, এরকম সুষম নাও হইতে পারে, সুষম ক্ষেত্র নাও হইতে পারে। ধরো সুষম ক্ষেত্র না হয়ে কেমন হইলো, ধরো এটা হচ্ছে স্তর, এবার তো ধরো এই পয়েন্টে বেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এই লেয়ারের বেগ, আর এই লেয়ারের যে বেগটা, ধরো এই লেয়ারের বেগটা এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, মধ্যবর্তী দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 2 মিটার, আর ধরো এই লেয়ারের বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আর 2 মিটার দূরে, 2 মিটার দূরে এই পয়েন্টের যে বেগটা, এই পয়েন্টের বেগটা হচ্ছে ধরো 6 মিটার পার সেকেন্ড। এইবার আমি তোমারে বললাম দুই ক্ষেত্রে এবার বেগ অবক্রম হিসাব করো, তাহলে এই জায়গায় একটা বেগ অবক্রম হিসাব করবা, এই 2 মিটার এইখানে, আর এইখানে বেগ অবক্রম হিসাব করবা। তাহলে দুই ক্ষেত্রে, ধরো প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্র, তাহলে প্রথম ক্ষেত্রে ডেল ভি বাই ডেল ওয়াই মানটা আসতেছে 12 বিয়োগ 6 ডিভাইডেড বাই 2, তাহলে 6 ভাগ 2 3, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে বেগ অবক্রম যদি হিসাব করি ডেল ভি বাই ডেল ওয়াই, তাহলে কত হচ্ছে 6 বিয়োগ 2 ডিভাইডেড বাই 2, তাহলে উপরে কত 4 ভাগ 2, তার মানে 2। তাহলে এটা কি এবার ইউনিফর্ম? না, এটা ইউনিফর্ম না, এটা কি হয়ে গেল? অসম। তাহলে সব সময় সমান। এইবার কথা হচ্ছে কি, তাহলে আমরা যখন বেগ অবক্রম হিসাব করব, যখন সুষম তখন কোনো ঝামেলা নেই, এটা তো ইউনিফর্ম। ইউনিফর্ম মানে তুমি যতটুকু দূরত্ব নিয়ে চিন্তা করো না কেন, তুমি দূরত্ব দুইটা লেয়ারের দূরত্ব তুমি বেশি নাও অথবা দুইটা লেয়ারের দূরত্ব তুমি কম নাও, কোনো সমস্যা নেই, একই মান। আমার কথা বোঝা গেছে? দূরত্ব তুমি বেশি নাও বা কম নাও, কোনো সমস্যা নেই। তুমি যদি চিন্তা করো যে সাপোজ এই লেয়ার আর এই লেয়ার নিয়ে হিসাব করবা, দেখো একই আসবে। এই লেয়ার আর এই লেয়ার নিয়ে হিসাব করলে দেখো দূরত্বটা একই আসবে। ওটা করো 12 বিয়োগ 4 ডিভাইডেড বাই 2 আর 2 4, তাহলে 12 থেকে 4 বিয়োগ দাও 8, আর 4 ভাগ হচ্ছে 2, তাহলে অ্যানসার দেখো 2 আসছে। তাহলে এখানে তুমি যেখানেই হিসাব করো না কেন, যে দুই লেয়ার নিয়ে বেগ অবক্রম হিসাব করো না কেন, ইউনিফর্ম মান আসবে, সবসময় একই আসবে, অনেকটা সমবেগের মতো। বুঝছো আমার কথা? বুঝছো? কিন্তু এই ক্ষেত্রে কি সম আসলো? সবসময় কি একই রকম আসলো? এইবার বলো, তাহলে আমি যদি চাই আমি কোনো একটা পয়েন্টের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা হিসাব করতে চাই, তাহলে আমরা তখন কি হিসাব করব? কি করলে ওই পয়েন্টের ভেলোসিটি গ্রেডিয়েন্টটা এক্সাক্ট মান হবে? কি করলে? আমাদের এত বড় বড় দূরত্ব নিলে হবে না। যখন আমরা দেখব ক্ষেত্রটা অসম, ভেলোসিটি গ্রেডিয়েন্টটা এক এক জায়গায় এক এক রকম, তখন আমরা কি করব জানো? তখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা লেয়ার নিব, ধরো খুবই ক্ষুদ্র দুইটা লেয়ার তরলের মাঝে, ওইখানে খুবই ক্ষুদ্র, এই যে দুইটা লেয়ারের দূরত্ব এটা টেন্ডস টু 0, অনেক ক্ষুদ্র, তাহলে এটা আর আমরা ডেল ওয়াই বলবো না, তখন বলবো ডি ওয়াই। আর এই ডি ওয়াই দূরত্বে, ডি ওয়াই পুরুত্বে বেগের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা হবে ডিভি। তাহলে তখন আমরা যদি বেগ অবক্রম হিসাব করি, ডি ওয়াই কিন্তু খুবই ক্ষুদ্র, একটা লেয়ার তার একেবারে নিচে আর একটা লেয়ার, মানে এদের মধ্যবর্তী দূরত্ব অনেক ক্ষুদ্র। তাহলে যখন আমি এই দুইটা লেয়ারকে পরস্পরের খুবই কাছাকাছি দুইটা লেয়ার নিব, তাদের মধ্যকার দূরত্ব পুরুত্বটা এটা যদি অনেক 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 ক্ষুদ্র হয়, তাহলে তখন আমি যে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা হিসাব করব, সেটা কিন্তু ওই জায়গার ঠিকঠাক ভেলোসিটি গ্রেডিয়েন্টের মানটা আসবে। কিন্তু আমি যদি অনেক বেশি বেশি দূরত্ব নিয়ে হিসাব করি, মানে সহজ কথা ঢালের মতো, যখন আমরা তাৎক্ষণিক বেগ বের করি তখন কি করি? ডিফারেন্সিয়েশন করি, তাই না? ওইরকম যে আমরা যখন ডেল ভি বাই ডেল ওয়াই এর মানটা বের করব, যেহেতু এই ক্ষেত্রে সুষম না, তাহলে কোনো একটা পয়েন্টের ঢাল বের করতে গেলে দুইটা বিন্দু নিতে হবে পরস্পরের খুবই কাছাকাছি, তার মানে ডিফারেন্সিয়েশনের ইঙ্গিত দিচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা তখন কি করব? তখন ভেলোসিটি গ্রেডিয়েন্টটা হবে, ভেলোসিটি গ্রেডিয়েন্টটা হবে
ওই ক্ষুদ্র দুইটা লেয়ারের মধ্যকার দূরত্ব dy আর ওই ক্ষুদ্র দুইটা লেয়ারের মধ্যে বেগের পরিবর্তন dv, অর্থাৎ dv/dy। তো আমরা বেগ অবক্রমকে dv/dy দিয়েও লিখতে পারি, আমরা del v/del y দিয়ে লিখতে পারি। দুইটার মধ্যে পার্থক্যটা জেনে রাখো, সুষম ক্ষেত্র আর অসম ক্ষেত্র দুইটার পার্থক্যটা জেনে রাখো। বাট আমাদের বইতে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে অত কঠিন কিছু না, ঠিক আছে। তুমি del v/del y দিয়ে লিখলেও হবে, dy/dy দিয়ে লিখলেও, dv/dy দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই, বাট ক্ষেত্র দুইটা তোমাদের বুঝতে হবে। তাহলে আমি এবার একটু সুন্দর করে চিত্র এঁকে একটা জিনিস একটু দেখাই দিই, সুন্দর করে চিত্র এঁকে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা আর একটু দেখাই দিই। এই যে লিকুইডের অনেকগুলো লেয়ার, এর মধ্যে ধরো এই একটা লেয়ার আর তার খুবই কাছে এই একটা লেয়ার। তাহলে এই দুইটা লেয়ারের ধরো এই যে এখান থেকে, এটা হচ্ছে আমাদের মনে করো প্রসঙ্গ তল, এটারে আমরা প্রসঙ্গ তল চিন্তা করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের রিভার বেড, ঠিক আছে, রিভার বেড বা স্থির প্রসঙ্গ তল v0 আর কি। তাহলে এর সাপেক্ষে এটা v0 হলে তার সাপেক্ষে এই লেয়ারের যে বেগটা সেই বেগটা হচ্ছে v, আর তার উপরের লেয়ারের বেগটা হবে v প্লাস dv, একটু সামান্য বেগ বেশি। এই লেয়ারের দূরত্বটা রিভার বেড থেকে এই লেয়ারের দূরত্বটা ধরো এটা y, এই দূরত্বটা হচ্ছে y, ঠিক আছে। আর এই যে লেয়ারটা, এই লেয়ারের যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে y প্লাস dy। এই যে এটুকু যদি y হয় তাহলে এইটুকু y প্লাস dy, তার মানে আলটিমেটলি এই দুই লেয়ারের মধ্যকার দূরত্ব খুবই ক্ষুদ্র দূরত্ব dy। তাহলে একক দৈর্ঘ্যে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন এটাই হচ্ছে বেগ অবক্রম বা বেগের নতি, বেগের নতি। তাহলে এবার আসলে আমরা হিসাব করে বের করি। তাহলে ডি দেখো dy দূরত্বে, এই যে dy y প্লাস dy মাইনাস y, তাহলে dy দূরত্বে বেগের পরিবর্তন v প্লাস dv মাইনাস v, দ্যাট মিন্স dv। তাহলে একক দৈর্ঘ্যে কত dv/dy, dv dv ডিভাইডেড বাই dy, বেগের নতি বা বেগ অবক্রম, বেগ অবক্রম। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা আমাদের লাগবে। এইবার আসো, আমরা পড়তে চাইছিলাম লিকুইডের ফ্রিকশন, এটা তো আমরা পড়তে চাইছিলাম। লিকুইডের ফ্রিকশনের সাথে সলিডের ফ্রিকশনের পার্থক্যটা কি? সলিডের ফ্রিকশনের সূত্রটা তোমার মনে আছে? আসো আমরা একটু রিভাইজ দিয়ে আসি। সলিড ফ্রিকশন, সলিড ফ্রিকশন ফোর্স সলিডের ক্ষেত্রে, এটা একটা কঠিন তল, অমসৃণ তল, অবশ্যই ফ্রিকশন থাকতে হবে। তার উপর ধরো একটা ব্লক রাখা আছে, একটা ব্লক রাখা আছে, ব্লকের ভর ধরো m, ব্লকের ভর m। ব্লকের তল এবং এই যে নিচের যে সারফেসটা, এদের যে কন্টাক্ট সারফেস, এই কন্টাক্ট দুইটা তল অমসৃণ তল। এই অমসৃণ তলে যখন আপেক্ষিক গতি সৃষ্টি হবে তখন কিন্তু ফ্রিকশন থাকবে। তো ধরো নিচের তলের সাপেক্ষে উপরের তলটা, মানে উপরের যে ব্লকটা, এই ব্লকটাকে আমি ধরো ভি বেগে গতিশীল করার ট্রাই করলাম, যে এইদিকে হচ্ছে বেগ, এদিকে বেগ নিয়ে গতিশীল হওয়ার ট্রাই করলাম, গতিশীল করার ট্রাই করলাম। তাহলে তলে ফ্রিকশন ফোর্স কাজ করবে। যখন উপরের তলটা গতিশীল হবে তাহলে নিচের যে তলটা, নিচের তলটা এইভাবে টানবে, তাহলে নিচের তলটা এইদিকে ফ্রিকশন দিবে। তাহলে নিচের তলে ফ্রিকশন ফোর্সটা, এই যে ফ্রিকশন ফোর্সটা থাকবে এদিকে, এইদিকে যে ফ্রিকশন ফোর্সটা। কঠিনের ক্ষেত্রে এই ফ্রিকশনটাকে আমরা এফ দিয়ে লিখি। এই ফ্রিকশনটা কার উপর? ব্লকের উপর। ফ্রিকশনটা কার উপর? ব্লকের উপর। তাহলে চিন্তা করো, এইদিকে তাকাও, দেখো এই যে ব্লকটা এইদিকে গতিশীল, তাহলে এই যে তলটা, নিচের যে তলটা, সেই তলটা ব্লকটাকে এই যে ফ্রিকশন দেবে, এভাবে ফ্রিকশন দিবে। তাহলে ব্লকটা এই তলের উপর এইদিকে ফ্রিকশন দিবে। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো ব্লকটা এদিকে গতিশীল, ব্লকটা এদিকে গতিশীল, তাহলে তল পিছনের দিকে টানতেছে ফ্রিকশন। তাহলে তল পিছনের দিকে ফ্রিকশন দিলে উপরের ব্লকটা, উপরের ব্লকের যে তলটা সেটা সামনের দিকে ফ্রিকশন দিবে। তাহলে এই যে ব্লকটা তলের উপর যে ফ্রিকশন দিচ্ছে সেটা হচ্ছে এদিকে। আমরা এটা আঁকতেছি না, আমরা ধরো আঁকতেছি ব্লকের উপর কি পরিমাণ ফ্রিকশন, ব্লকের উপর। তাহলে ব্লকের উপর ফ্রিকশনটা হচ্ছে এটা। এবার এই ব্লকের উপর ফ্রিকশনের মানটা আমরা হিসাব করতে চাই কঠিনের ক্ষেত্রে। কিভাবে হিসাব করতাম?
ফ্রিকশন ফোর্সটা ডিপেন্ড করে কার উপর? ফ্রিকশন ফোর্সের সূত্রটা কি ছিল? F ইকুয়াল টু মিউ ইনটু আর। ফ্রিকশন দুই ধরনের হয়। ফ্রিকশন হচ্ছে একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। সলিড ফ্রিকশন এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। আর স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে? স্থিতি ঘর্ষণের মানটা কিন্তু ভেরিয়েবল, চেঞ্জ হয়। গতীয় ঘর্ষণের মানটা একটা ফিক্সড মান। তোমাদের নিউটনের বলবিদ্যা অধ্যায়ে এঁকে দিছিলাম এরকম যে স্থিতি ঘর্ষণ এরকম, দেন তারপরে এই যে চল ঘর্ষণের মানটা একটা ফিক্সড মান হয়। স্থিতি ঘর্ষণের মানটা বাড়ে, এই যে এটা হচ্ছে সীমান্তিক মান, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম মান আর কি। তো আসো আমরা একটু যদি সূত্র দেখাই। ঘর্ষণ বলের সূত্র হচ্ছে F ইকুয়াল টু মিউ ইনটু আর। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর কি? আর হচ্ছে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া। এই যে তলটা, এই তলে যে অবিলম্বিক প্রতিক্রিয়া, ব্লক তলের উপর প্রতিক্রিয়া দিবে, আবার তল ব্লকের উপর প্রতিক্রিয়া দিবে। ঠিক আছে? এই যে এই আরটা হচ্ছে তল ব্লকের উপর দিচ্ছে, আর এই আরটা হচ্ছে ব্লক তলের উপর দিচ্ছে আর কি। ঠিক আছে? দেখো, ব্লক তলের উপর দিচ্ছে আর তলটা ব্লকের উপর দিবে আর। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, তলে ক্রিয়া প্রতিক্রিয়া। ঠিক আছে? অনেকে বলে ভাই আর ইকুয়াল টু এমজি। হ্যাঁ, এমজি হচ্ছে পৃথিবী টানতেছে, পৃথিবী ব্লকটাকে টানতেছে কত বলে? এমজি বলে। পৃথিবী ব্লকটাকে টানতেছে কত বলে? এমজি বলে। এবার এই এমজি এবং আর সেম। কেমনে সেম? দেখো, উপরের দিক বরাবর তো কোনো গতি নাই, না, উপরের দিকে কোনো গতি নাই, নিচের দিকে কোনো গতি নাই। তাহলে এই ব্লকটার উপর ক্রিয়ারত বল উপরের দিকে আর, ব্লকের উপর ক্রিয়ারত বল উপরের দিকে আর, এবং ব্লকের উপর পৃথিবীর আর একটা টান বল, দ্যাট ইজ এমজি। তাহলে আর এবং এই এমজি পরস্পর সমান, কোনো গতি নাই। যদি গতি থাকতো তাহলে আমরা বলতাম আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, কিন্তু উপরের দিক বরাবর কোনো ত্বরণ নাই, গতি নাই, তাহলে এ শূন্য। তাহলে অতএব আর ইকুয়াল টু কি? এমজি। এই সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু এমজি আমরা লিখি। কথা কি বুঝতে পারছো? বাট আমাদের এখানে বুঝতে হবে যে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া কত। তলের অভিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর। তাহলে এফ ইকুয়াল টু মিউ ইনটু আর, আর তারপরে আর ইকুয়াল টু এমজি। তাহলে অতএব এফ ইকুয়াল টু মিউ আর ইকুয়াল টু কি? এমজি। ঠিক আছে? এখানে অনেকে বলতে ভাই দুটো আর দেখাইছেন, জটিল হয়ে গেছে। আসো আমি একটু সহজ করে দেখাই দিই। সহজ করে, এটা হচ্ছে আমরা ব্লকের উপর কি কি বল আছে সেটা দেখব। তলের উপর কি বল আছে ওটা আমার দেখার দরকার নেই, ব্লকের উপর কি কি বল। তাহলে তল, এই যে তলের উপর ব্লকটা রাখা আছে, তল ব্লককে প্রতিক্রিয়া বল দিচ্ছে আর ব্লকটাকে পৃথিবী টানতেছে নিচের দিকে, দ্যাট ইজ এমজি। তো আর ইকুয়াল টু এমজি, আর সমান সমান এমজি। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে বসাইতে পারি যে আর ইকুয়াল টু এমজি। বাট আমি যদি বলি ফ্রিকশনের মূল সূত্রটা কি, সলিড ফ্রিকশনের মূল সূত্রটা কি, এটা হচ্ছে মূল সূত্র। আর সমান সমান এই ক্ষেত্রে হয়তো এমজি হয়েছে, সবসময় কিন্তু এমজি হবে না। তাহলে এটা হচ্ছে মূল সূত্র। আর ইকুয়াল টু কখনো এমজি কস থিটা হইতে পারে, আবার টানা ঠেলার ক্ষেত্রে আর ইকুয়াল টু অনেক কিছু চেঞ্জ হয়ে যাইতে পারে। কি কথা কি বুঝছো? তাহলে এফ ইকুয়াল টু মিউ ইনটু আর। মিউ কি? ঘর্ষণ গুণাঙ্ক। এবার যখন স্থিতি ঘর্ষণ হবে, দেখো এফ ইকুয়াল টু মিউ এস ইনটু আর। আর কাইনেটিক ফ্রিকশন যখন হবে তখন এটা এফ এস, এটা এফ কে, দ্যাট ইজ মিউ কে ইনটু আর। দেখো এই যে মানটা এফ এস ইকুয়াল টু মিউ এস ইনটু আর, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, সীমান্তিক মান। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। তুমি বলো তো দেখি, তোমাদের কেমন মনে আছে ছোটবেলার পড়াশোনা, নাকি ভুলে খেয়ে ফেলছো? ধরো এই যে ব্লকটা, এখানে একটা ব্লক রাখা আছে, এই ব্লকটার ভর ধরো এম এর মান ধরো 1 কেজি। ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা মিউ এস, এর মান ধরো 0.4, এর মান ধরো 0.5। ঠিক আছে? আর ধরো মিউ এস, হ্যাঁ, তাহলে এর উপর
স্থিতি ঘর্ষণের যে মানটা আমরা বের করব এফএস মিউ এস ইন্টু আর, আর আর ইকুয়াল টু এমজি, সমতল আর ইকুয়াল টু এমজি হবে। তাহলে আমরা যদি এখানে মানটা হিসাব করি তাহলে 0.5 ইন্টু 1 ইন্টু জি 9.8, তাহলে কত আসতেছে? মানটা আসতেছে 4.9 নিউটন, তাই না? এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের মান। আচ্ছা তুমি এবার বলো তো, আমি যদি এই ব্লকটার উপর এই দিক বরাবর আমি ব্লকটার উপর ধরো 3 নিউটন বল দিলাম, বলো ঘর্ষণ বল কত? দেখি কেমন বুঝো। 3 নিউটন বল দিলাম, ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল মাহমুদ বলছে 4.9, ভুল। ঘর্ষণ বলের মানটা হচ্ছে 3 নিউটন। ঘর্ষণ বলের মানটা 3 নিউটন। আচ্ছা তুমি যেহেতু বলছো 4.9, তাহলে একটা জিনিস দেখো তো, এদিকে তুমি বল দিছো কত? 3 নিউটন, ঘর্ষণ বল কত? 4.9 নিউটন, এই যে হিসাব করছো। তাহলে চিন্তা করো, এই ধরো ব্লকটা, এই ব্লকটাকে আমি এইদিকে ধাক্কা দিব 3 নিউটন বল। এখন এই তলে ফ্রিকশন ফোর্স 4.9, তাহলে লব্ধি বল এদিকে থাকবে। তাহলে দেখো তো একটা ভৌতিক ঘটনা ঘটার কথা, এটারে 3 নিউটন বলে ধাক্কা দিলাম, এটা দৌড় দিবে এইদিকে, পিছনের দিকে দৌড় দিবে। চিন্তা করো তো, তুমি তোমার বাসায় একটা ব্লক ট্রক কিছু একটা আছে, এটারে ঠেলতে গেছো, দেখতেছো পিছন দিকে দৌড় দিছে, এটা হয়? বলো এটা হয় কখনো? অনেকে কেন ভাই, এই দেখেন ফ্রিকশন ফোর্সের মান এইটা, আর এটা 3 নিউটন, আপনি দিবেন 3 নিউটন, তাহলে লব্ধি বল তো ভাই এদিকে 1.9 নিউটন থাকলো, তাই তো? তাহলে বস্তুতে এইদিকে গতিশীল হবে। উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। দেখো এই তলে এই যে 4.9 নিউটন, এটা হচ্ছে সর্বোচ্চ মান, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান সর্বোচ্চ এটা। এখন আমি যদি এর চেয়ে কম দিই, ধরো 1 নিউটন দিই, তাহলে বস্তু স্থির থাকবে, গতিশীল আমি করতে পারবো না, কারণ তখন ফ্রিকশন 1। যখন আমি 2 নিউটন দিব তখন ফ্রিকশন 2, যখন আমি 3 নিউটন বল দিব তখন ফ্রিকশন 3, আর যখন 4.9 নিউটন বল দিব তখন ফ্রিকশন 4.9, যখন 5 নিউটন বল দিব, এইবার কাহিনী ঘটে গেছে। যখন 5 নিউটন বল দিব তখন ফ্রিকশন 4.9, 5 নিউটন দিছি, আমি বেশি দিছি, তাহলে বস্তু এবার গতিশীল হইতে থাকবে, তাহলে আর স্থিতি ঘর্ষণ থাকবে না, তখন চলে আসবে চল ঘর্ষণ। বুঝতে পারছো? অর্থাৎ এই 4.9 নিউটন এই তলের ফ্রিকশনের সর্বোচ্চ মান। বস্তুর উপর তুমি যদি 3 নিউটনের পরিবর্তে 4.9 নিউটন দাও, তাহলে বস্তুটা চলার উপক্রম হবে, স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান তুমি প্রয়োগ করছো তখন। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে। চল ঘর্ষণ ভাই ধ্রুব মান, চল ঘর্ষণের মানটা ধ্রুব কিভাবে? আর ইকুয়াল টু ধরো একটা ফিক্সড মান পাবা, আর ইকুয়াল টু ধরো এমজি, আর মিউ কে একটা ফিক্সড মান। তাহলে চল ঘর্ষণ এটা ভ্যারিয়েবল, স্থিতি ঘর্ষণের মানটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা ভ্যারিয়েবল, বাট চল ঘর্ষণের মানটা এটা কিন্তু ফিক্সড মান হচ্ছে ক্ষেত্রে, ঠিক আছে, এটা ফিক্সড মান। তো তখন কি হবে, যদি তুমি সাপোজ কোন একটা তলে একটা বস্তু আছে, তলে একটা বস্তু আছে, তাহলে স্থিতি মানে চল ঘর্ষণ বল এদিকে কাজ করবে, দ্যাট ইজ এফ কে। তুমি ধরো এদিকে বল দিলা এফ, এই এফ এর মানটা ধরো এফ কে থেকে বেশি, অবশ্যই বেশি না হলে চলবে কেমন, এফ এর মানটা এফ কে থেকে বেশি, তাহলে তখন কি হবে, এফ মাইনাস এফ কে লব্ধি বল, এফ মাইনাস এফ কে ইকুয়াল টু হবে এম এ, তখন ত্বরণ সৃষ্টি হবে, এর মানটা আমরা বের করতে পারবো। আমরা কিন্তু এইভাবে হিসাব নিকাশ করি, কি কথা বুঝছো? এইবার আসো যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রশ্ন, প্রশ্ন করে করে উত্তর। সলিড ফ্রিকশন, সলিড ফ্রিকশন এটা কি আপেক্ষিক গতির উপর নির্ভর করে? আপেক্ষিক গতির মানের উপর নির্ভর করে? মানের উপর নির্ভর করে। দেখো এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা জানতে পারবো, তখন আমরা সলিড এবং লিকুইড ফ্রিকশনের বেসিক ডিফারেন্সটা বুঝতে পারবো। যে সলিড ফ্রিকশন কি আপেক্ষিক গতির মানের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে না, নির্ভর করে না। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, ধরো এটা তল, এই তলের উপর এই ব্লকটা আছে, এই যে ব্লকটা, এই ব্লকটাকে এই তলের উপর দিয়ে ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হইলো। আবার ওই সেম বস্তুটাকে এই তলের উপর দিয়ে ধরো 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হইলো। তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ কত? নিচের যে সারফেসটা তার বেগ তো 0, তার বেগ v0, নিচের যে সারফেসটা কঠিন সারফেস তার বেগ 0, তাহলে এর সাপেক্ষে ব্লকটার বেগ 2, ঠিক আছে, নিচের এই যে v0 তার সাপেক্ষে ব্লকটার বেগ 6, তাহলে আপেক্ষিক বেগ দুই ক্ষেত্রে বেশি কিন্তু।
এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ ভি এর মান 2, এই ক্ষেত্রে বেগ ভি এর মান 6। তাহলে কোন ক্ষেত্রে ফ্রিকশন বেশি যদি তোমার প্রশ্ন করি, উত্তর হচ্ছে যে ভাই ফ্রিকশন সেম। বলো বস্তু গতিশীল না স্থির? গতিশীল। তাহলে অবশ্যই দুই ক্ষেত্রে চলো ঘর্ষণ বল কাজ করবে, দুই ক্ষেত্রে চলো বা গতীয় ঘর্ষণ বল কাজ করবে, গতীয় ঘর্ষণ বল কাজ করবে, এই ক্ষেত্রেও কাজ করবে, এই ক্ষেত্রেও কাজ করবে, কিন্তু দুই ক্ষেত্রে মান সেম হবে। এই ক্ষেত্রে এই যে গতীয় ঘর্ষণ বল এফ কে, এই যে গতীয় ঘর্ষণ বল এফ কে, মিউকে 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 মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এটা কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে তলদ্বয়ের এই যে কন্টাক্ট সারফেসের উপর, কন্টাক্ট সারফেসের উপর এটা নির্ভর করে। শুধু একটা তলের উপর নির্ভর করে না, কিন্তু দুটো তল, এই যে ব্লকের নিচের তল আর যে তলে গতিশীল, এই যে কন্টাক্ট সারফেস, এই কন্টাক্ট সারফেসের উপর নির্ভর করে। মনে করো ধরো একটা গাড়ির চাকা যদি বলি, একটা গাড়ির চাকা এবং রাস্তা, এই দুটো তলের যে কন্টাক্ট সারফেস, এই কন্টাক্ট সারফেসের উপর এই ফ্রিকশন কোএফিসিয়েন্টটা নির্ভর করে। তো মিউকের মান একটা ফিক্সড মান, যেহেতু এটা যা এটাও তো তাই, একই জিনিস, একই তল, একই কন্টাক্ট সারফেস, তাহলে মিউকের মানটা সেম, মিউকের মানটা সেম। তাহলে দেখো এফ কে এটা ইকুয়াল টু মিউকে ইনটু আর, মিউকে ইনটু আর, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এফ কে ইকুয়াল টু মিউকে ইনটু আর, এই ক্ষেত্রে এফ কে ইকুয়াল টু মিউকে ইনটু আর, এই ক্ষেত্রে এফ কে ইকুয়াল টু মিউকে ইনটু আর, আর আর ইকুয়াল টু কত? নিচের দিকে এমজি, আর তলটা এটাকে উপরের দিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে আর, পৃথিবী টানতেছে এমজি আর তল এর উপর প্রতিক্রিয়া বল দিচ্ছে আর, তাহলে আর ইকুয়াল টু এমজি, আর ইকুয়াল টু এমজি। তাহলে অতএব এফ কে ইকুয়াল টু মিউ কে ইনটু আর, আর এর জায়গায় এমজি। এই ক্ষেত্রেও তাই, মিউ কে ইনটু আর, আর ইকুয়াল টু এমজি। তাহলে দেখো তো এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে সেম না? বলো ফ্রিকশন ফোর্স সেম না? তাহলে দুই ক্ষেত্রে সেম, দুই ক্ষেত্রে কি থাকবে? সেম থাকবে। তাহলে এই বেগের উপর আসলে নির্ভর করে না। অনেকে এভাবে ধরো মানে উল্টা ফিল নাই, মানে ভুল, যে ভাই দেখেন কম বেগে গতিশীল ফ্রিকশন কম, বেশি বেগে গতিশীল ফ্রিকশন বেশি। নো, কঠিন সারফেসের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে ফ্রিকশনটা এই আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। কি ক্লিয়ার? তাহলে সুন্দর করে এই জিনিসটা মাথায় রাখবা যে নির্ভর করে, উত্তর হচ্ছে না, উত্তর না, অ্যানসার হচ্ছে না, নির্ভর করে না, নির্ভর করে না। এবার আরেকটা জিনিস, সলিড ফ্রিকশন কন্টাক্ট সারফেস এরিয়ার মানের উপর নির্ভর করে না। সংস্পর্শ তল, এই যে ব্লকের যে তলটা, ব্লকের তলটা এবং এই যে তলের উপর দিয়ে গতিশীল, এদের যে কন্টাক্ট সারফেস যে এরিয়াটা, এই এরিয়ার মানের উপর নির্ভর করে না। তাহলে সলিড ফ্রিকশন কি ক্ষেত্রফলের উপর নির্ভর করে? সলিড ফ্রিকশন এটা কি তলদ্বয়ের কন্টাক্ট সারফেস এরিয়া এর মানের উপর নির্ভর করে? মানের উপর নির্ভর করে? দেখি তো, বুঝি আগে মানের উপর নির্ভর করে কিনা। তুমি চিন্তা করো, তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এটা একটা তল, ধরো তোমার বাসার মেঝে, এবার এই মেঝের উপর ধরো একটা ভারী আলমিরা, ঠিক আছে, আলমারি বা আলমিরা, এরকম একটা ভারী আলমিরা তুমি রাখছো, ঠিক আছে, এর দেখো এতটুকু তল এই তলের সংস্পর্শে আছে, এই যে এইটুকু তল, এটুকু কিন্তু এর তলের সংস্পর্শে আছে। আর তুমি এই তলের উপর ওই যে বিছানার নিচে তোষক বা ম্যাট্রিক্স যেটা আছে, তো সেরকম একটা ম্যাট্রিক্স তুমি এর উপর পাচ্ছ, এই তলের উপর পাচ্ছ। এটার সারফেসটা বেশি, এটার সারফেসটা এই যে অনেক বেশি সারফেস, এইভাবে রাখছো। তাহলে এটার সারফেস অনেক বেশি, এটার সারফেস কম। দেখো ধরো এটার ভর হচ্ছে 30 কেজি আর এটার ভর হচ্ছে ধরো 5 কেজি, ঠিক আছে, ভর 5 কেজি। তাহলে এবার বলো তো কোনটাকে তুমি এই তলের উপর দিয়ে গতিশীল করতে গেলে তোমার একটু বেশি কষ্ট হবে, মানে কোন বস্তুটার উপর ফ্রিকশন বেশি? দেখো খুবই সহজ, এটার কন্টাক্ট সারফেস এটা কম, ক্ষেত্র সারফেসটা কম,
আর এর দেখো অনেক সারফেস জুড়ে, মানে পুরো এই সারফেসটা জুড়ে কিন্তু তলের সাথে আছে, বেশি জায়গা ধরো মানে চিপকে আছে তলের সাথে, বেশি জায়গা লেপ্টে আছে। তাহলে এই ক্ষেত্রে বেশি জায়গা লেপ্টে আছে তলের সাথে, তাহলে এর উপর ফ্রিকশন ফোর্সটা কি হবে? বেশি হবে, কারণ বেশি কন্টাক্ট সারফেস, তাই না? যত বেশি কন্টাক্ট সারফেস ফ্রিকশন তত বেশি, তাই কি? উত্তর হচ্ছে না, কন্টাক্ট সারফেস এর উপর ফ্রিকশন ফোর্স ডিপেন্ড করে না, ফ্রিকশন ফোর্স ডিপেন্ড করে না। এর ওজন নিচের দিকে এমজি, পৃথিবীটাকে টানতেছে, পৃথিবী আকর্ষণ করতেছে এমজি তে নিচের দিকে, পৃথিবী আকর্ষণ করতেছে এমজি নিচের দিকে, আর তলের অভিলম্বিক প্রতিক্রিয়া সেটা হচ্ছে আর, ঠিক আছে? এবার এটাকে যদি আমি ধরো এইদিকে ঠেলে গতিশীল করতে চাই, তাহলে ফ্রিকশন কাজ করবে উপরের দিকে, সরি ফ্রিকশন কাজ করবে বিপরীত দিকে। তাহলে আমি ধরো এই দিক বরাবর গতিশীল করতে চাই, তাহলে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে এই বরাবর, এই যে এই বরাবর ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো ধরো আমরা স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটা বের করি, ধরো চলার উপক্রম হবে কত বল দিলে, তাহলে এই যে এফএস এটা ইকুয়াল টু মিউ এস ইনটু আর, আর আর ইকুয়াল টু এমজি। দেখো মিউ এস আর ইকুয়াল টু এমজি। ধরো মিউ এস এর মানটা, এই দুইটা তল তো একই তল না, একই তল না, এখানে কন্টাক্ট সারফেসটা আলমিরার সাথে, এখানে কন্টাক্ট সারফেসটা ম্যাট্রিক্সের সাথে। তো ধরো মিউ এস এর মানটা আমরা ধরলাম যে ধরি এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, ধরো এটা 0.4, তাহলে এটা 0.4, এম এর মানটা 30, জি এর মান 9.8। এই ক্ষেত্রে ফ্রিকশনের মানটা যদি হিসাব করি 0.4 গুণ 30 গুণ 9.8, বা এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সের মানটা 117.6 এত নিউটন। কিন্তু এই ক্ষেত্রে যদি ফ্রিকশন ফোর্সটা হিসাব করি ঠিক একই রকম ভাবে, দেখো বেশি বেশি তল জুড়ে আছে, নো, সলিড ফ্রিকশন তলের সারফেসের উপর নির্ভর করে না, নিচের দিকে এমজি উপরে আর, তাহলে এফ এস ইকুয়াল টু মিউ এস ইনটু আর, আর ইকুয়াল টু এমজি, যার সমান সমান এমজি, ঠিক আছে? মানে যদি তলটা সমতল হয় তার উপর বস্তু থাকে তাহলে আর ইকুয়াল টু এমজি। তাহলে এবার মিউ এস এর মানটা অনেকে বলতে ভাই এই ক্ষেত্রে দুইটা কন্টাক্ট সারফেস, এই ক্ষেত্রে কন্টাক্ট সারফেস তো আলাদা, তাহলে তো মিউ এর মান আলাদা হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই আলাদা হওয়া উচিত, তা আমরা ধরো মোটামুটি সেম ধরে নিলাম, এর মান এক এক কাছাকাছি। তাহলে এর 0.4, এম এর মান 5 গুণ জি 9.8, তাহলে এই ক্ষেত্রে 0.4 গুণ 5 গুণ 9.8, বা এই ক্ষেত্রে হিসাব কত আসলে? এই ক্ষেত্রে 19.6। তাহলে কোন ক্ষেত্রে ফ্রিকশনটা বেশি? এই ক্ষেত্রে ফ্রিকশন বেশি। এই কারণে তুমি দেখবা তোমার বাসার যে তোষক আছে সেই তোষককে মেজে ফেলে টেনে নিয়ে যাবা, দেখবা সহজে টেনে নিয়ে যেতে পারতেছো, ঠেলে নিয়ে যেতে পারতেছো। কিন্তু তোমার বাসার একটা ভারী ধরো আলমিরা, এটা কি তুমি মানে ঠেলে সরাইতে যাচ্ছ, তোমার দেখবা অনেক বেশি বল লাগবে। তাহলে এর উপর ডিপেন্ড করে না তলের ক্ষেত্রফলের অর্থাৎ এ এর মানের উপর নির্ভর করে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সলিডের ক্ষেত্রে ফ্রিকশনের এই যে দুইটা সুন্দর বৈশিষ্ট্য আর কি। এইবার আসো আমাদের তো পড়তে হবে লিকুইড ফ্রিকশন, লিকুইডের সাথে সলিডের ফ্রিকশনের পার্থক্য আছে। লিকুইডের ক্ষেত্রে ফ্রিকশনটা বেগ অবক্রম, ভেলোসিটি গ্রেডিয়েন্ট অর্থাৎ বেগের মানের উপর, আপেক্ষিক বেগের মানের উপর নির্ভর করে, এবং কন্টাক্ট সারফেস তার উপরও নির্ভর করে। তাহলে এটাই হচ্ছে কাহিনী। তাহলে এবার আসো তরলের সান্দ্র বল বা নিউটনের সূত্র, বিজ্ঞানী নিউটনের আবিষ্কার, সান্দ্র বলের নিউটনের সূত্র, ঠিক আছে? ধরো এই যে এটা হচ্ছে লিকুইডের স্তর, ওকে, লিকুইডের স্তর। এবার এই অনেকগুলো লেয়ার, একটা একটা করে অনেকগুলো লেয়ার, তো আমরা এই এক লেয়ার থেকে আরেক লেয়ারে বেগের পরিবর্তন দেখতে পাচ্ছি, এক লেয়ার থেকে আরেক লেয়ারে বেগের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। তো এক লেয়ার থেকে আরেক লেয়ারে যদি বেগের পরিবর্তন হয় তাহলে আপেক্ষিক বেগ হ্রাস পাচ্ছে। তা আমরা এই ক্ষেত্রে তাহলে এই যে বেগটা হ্রাস পাচ্ছে যে ধর্মের কারণে, যে বলের কারণে, সেইটা আমরা বের করতে চাই। তো ধরো মনে করো এই যে উপরের সারফেসটা, উপরের সারফেসে এখানে ধরো কঠিন কিছু একটা আছে, ধরো কঠিন একটা তল এখানে আছে, কঠিন একটা তল এখানে আছে, এটা হচ্ছে কঠিন তলটা, একেবারে আপার সারফেস।
আর এটা হচ্ছে রিভার বেড অ্যাজাম্পশন, এর বেগটা ভি হচ্ছে 0। তাহলে এর বেগটা ভি 0। এবার আস্তে আস্তে বেগ বাড়তে 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 ধরো এই যে তলটা, এই তলটাকে আমরা, এই কঠিন সারফেসটাকে আমরা এই তরলের লিকুইডের স্তরের উপর দিয়ে ধরো ভি বেগে গতিশীল করতে চাচ্ছি। তাহলে এটা ভি 0 বা এটা ভি, ধরো এটা ভি, এটা ধরো ভি, আর এটা হচ্ছে ধরো ভি প্লাস ডিভি আর কি, ভি প্লাস ডিভি। ঠিক আছে? তো এখন এই যে দূরত্বটা, এই দূরত্বটা ধরো ডিওয়াই, বা আমরা অনেকে বলতে ভাই এত দূরত্ব ডিওয়াই, আমরা ধরো খুবই ক্ষুদ্র একটা লেয়ারকে বেশ অনেক জুম করে আঁকছি। এমন হইতে পারে যে ধরো এতটুকু ক্ষুদ্র একটা লেয়ার, এই লেয়ারটাকে আমরা জুম করে আঁকছি। ঠিক আছে? আর এই যে উপরের যে তলটা আছে, এই তলের যে সারফেসটা, এই তলের যে সারফেসটা, সেই সারফেস এরিয়ার মানটা হচ্ছে এ। ঠিক আছে? সারফেস এরিয়াটা এ। তাহলে আমরা যখন এই লিকুইডের স্তরের উপর দিয়ে যখন উপরের এই কঠিন সারফেসটাকে ভি বেগে গতিশীল করতে চাইবো, বা ধরো যে ভি প্লাস ডিবি, এটা যদি ভি হয় তার সাপেক্ষে ভি প্লাস ডিবি বেগে যদি গতিশীল করতে চাই, তাহলে গতিশীল করতে চাইলে, ঠিক আছে, এটা রিভার বেড, এটা অনেকে বলতে ভাই ভি তো 0, না ভি 0 তে ধরতে হবে এমনটা না। আমরা ধরে নিলাম ধরো এই নিচের লেয়ারের, যেটা নিচের লেয়ার পর্যন্ত আসতে হবে এমনটাও না যে নিচের লেয়ার পর্যন্ত আসতে হবে। তুমি ধরো সাপোজ আমি এইটুকু ধরলাম যে ধরো এই লেয়ারটার বেগ, এই যে এই লেয়ারটা তার বেগ হচ্ছে ভি প্লাস ডিভি, এই লেয়ারটা তার বেগ হচ্ছে ভি প্লাস ডিভি। ওকে, তার থেকে ধরো এই যে এতটুকু দূরত্ব ডিওয়াই, এতটুকু দূরত্ব ডিওয়াই, এই পয়েন্টের বেগ হচ্ছে ভি, এই লেয়ারের বেগ হচ্ছে ভি, এই দূরত্বটুকু কত, এই দূরত্বটুকু ডিওয়াই। তাহলে এবার দেখো, যখন আমি এই লিকুইডের এইটুকু, দেখো আমি এইটুকু নিয়ে চিন্তা করতেছি, আমি পুরো এতটুকু নিয়ে চিন্তা করতেছি, আমি এইটুকু নিয়ে চিন্তা করতেছি। তার মানে অনেকে বলতে ভাই কতটুকু পুরুত্ব নিয়ে চিন্তা করবো? সহজ কথা, যেটুকু দূরত্ব নিয়ে চিন্তা করবা সেইটুকু দূরত্বে বেগের পরিবর্তন নিয়ে চিন্তা করবা। বুঝতে পারছো? তুমি বললা যে ভাই আমি এটা ভি প্লাস ডিভি, তাহলে বেগের পরিবর্তন এইটুকু ডিভি, এই দুই লেয়ারে বেগের পরিবর্তন ডিভি, কিন্তু ভাই আমি ডিওয়াই নিব এতটুকু, তাহলে তো ভাই হবে না, তাহলে তো হইল না। আমার কথা বোঝা গেছে? তাহলে কি হলো, এই ডিওয়াই দূরত্বে কি বেগের পরিবর্তন ডিভি? না, ডিওয়াই তো এতটুকু তখন। ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এখন এই ডিওয়াই দূরত্বে দুইটা লেয়ারের মধ্যে বেগের পরিবর্তন বা বেগ অবক্রম, সেটা হচ্ছে ডিভি। এখন তাহলে আপেক্ষিক বেগ এই লেয়ারের সাপেক্ষে এই লেয়ারের যে আপেক্ষিক বেগ সেটা কত? ডিভি। এই লেয়ার থেকে এই লেয়ারের আপেক্ষিক বেগ ডিভি। তাহলে এই যে উপরের যে সলিড সারফেসটা বা উপরের যে সারফেসটা যেটা সলিডের সাথে ধরো তরলের যে অংশগুলো চিপকে আছে, তারা ডিভি বেগে গতিশীল হইতে চাইতেছে। তাহলে লিকুইড তখন তাকে ফ্রিকশন দিবে কোন দিকে? লিকুইডের ফ্রিকশনটা এই যে বিপরীত দিকে লিকুইডের ফ্রিকশনটা দিবে। কথা বুঝছো? তাহলে এটা কার ফ্রিকশন? লিকুইডের ফ্রিকশন। কার উপর? এই সলিড সারফেসটার উপর। কথা বোঝা গেছে? এখন আবার সলিড সারফেসটা যখন এইদিকে গতিশীল হইতে চায়, তাহলে সলিড সারফেসটা যখন লিকুইডের উপর ফ্রিকশন দিবে, তখন সেই ফ্রিকশনটা আবার এদিকে হবে। কি বোঝা গেছে? ওই যে আগের মতো ঠিক আগের মতো, এই যে তল, তার উপর একটা ব্লক রাখা আছে, তাহলে ব্লকটা ধরো এদিকে গতিশীল হইতে চাই, এদিক বরাবর গতিশীল হইতে চাই, তাহলে তখন তলটা ব্লকের উপর ফ্রিকশন দিবে এদিকে, কারণ এই যে ব্লকটা এদিকে যাইতে চাই, তাহলে তল টেনে ধরবে এদিকে, ফ্রিকশন। ঠিক আছে? আর ব্লকটা তলের উপর যে ফ্রিকশন দিবে সেইটা দিবে এইদিকে, এই বরাবর ফ্রিকশন দিবে। কথা কি বোঝা গেছে? মানে ফ্রিকশন কোন দিকে কাজ করবে এটা ডিপেন্ড করে আপেক্ষিক বেগটা যেদিকে তার বিপরীত দিকে, আপেক্ষিক বেগটা যেদিকে তার বিপরীত দিকে। যেমন ধরো এটা হচ্ছে ব্লকটার বেগ ভি, আর এই যে কঠিন সারফেসটা তার বেগ 0। তাহলে একটা জিনিস দেখো, চিন্তা করো, কঠিন সারফেসের সাপেক্ষে ব্লকের বেগ ভি পজিটিভ এদিকে, কঠিন সারফেসের সাপেক্ষে ব্লকের বেগ, তাহলে কঠিন সারফেসের সাপেক্ষে ব্লকটা কি চাইতেছে? এদিকে চলে যাইতে চাইতেছে। তাহলে কঠিন সারফেস যেটা তলটা, সেই তলটা ব্লকটাকে টেনে ধরবে এদিকে, ফ্রিকশন। এই যে তাহলে এই ফ্রিকশনটা তলটা ব্লকের উপর দিল। ওকে, এইবার আসো দেখো, ব্লকটার বেগটা এদিকে আর এই তলের বেগটা হচ্ছে 0। এবার আমি ব্লকের সাপেক্ষে যদি তলের বেগ চিন্তা করি, ব্লকের সাপেক্ষে চিন্তা করো, তুমি মনে করো এই ব্লকের মধ্যে বসে আছো, তোমার কাছে তলকে কি মনে হবে? দেখি বলো তো, তোমার কাছে তলকে কি মনে হবে? তোমার কাছে মনে হবে না যে তলটা এইদিকে যাইতেছে? তাহলে তোমার কাছে তখন মনে হবে তলটা এইদিকে যাইতেছে, মানে মাইনাস ভি আর কি, এটা ভি হইলে তখন এটা মাইনাস ভি, দিকটা চেঞ্জ হয়ে যাবে।
তুমি তুমি এই ব্লকের মধ্যে করে এদিকে চলে যাইতেছো, তার তুমি যদি এই তলের উপর তাকায় দেখো তোমার কাছে মনে হবে না তলটা এদিকে চলে যাইতেছে, তাহলে তুমি যখন দেখবা তলটা এদিকে চলে যাইতেছে তাহলে তখন ফ্রিকশনটা হবে এইদিকে। বোঝা গেছে এই যে ফ্রিকশনের ব্যাপারটা, যে কার উপর কি ফ্রিকশন, এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই ফ্রিকশনের মানটা হিসাব করতে চাই, এই ফ্রিকশন ফোর্স এফ এর মানটা হিসাব করতে চাই। এখন বিজ্ঞানী নিউটন সাহেব আমাদের বলতেছেন যে এই ফ্রিকশন ফোর্স এফ এর মানটা সেটা বেগ অবক্রম বা বেগের নতি তার মানের সমানুপাতিক। সলিডের সাথে এখানেই পার্থক্য। উপর এই যে উপরের যে সারফেসটা এদের বেগ যত বেশি হবে, ডিওয়াই এর সাপেক্ষে ডিভি এর মানটা যত বেশি হবে তত এফ এর মানটা বেশি হবে। ঠিক আছে, তার মানে সহজ কথা যে যত বেশি বেগে তুমি সাপোজ এই উপরের কঠিন সারফেসটাকে যত বেশি বেগে নিয়ে যাবা তত ফ্রিকশনটা এখানে বেশি কাজ করবে। তাহলে বিজ্ঞানী নিউটন বলতেছে বেগ অবক্রম বা বেগের নতির মানের সাথে সমানুপাতিক এবং এফ ফ্রিকশন বল আরেকটা জিনিসের সাথে সমানুপাতিক, সেটা হচ্ছে কন্টাক্ট সারফেসের এরিয়া। এই যে উপরের যে সলিড সারফেসটা তার সাথে লিকুইডের যে সারফেসটা কতটুকু অংশ জুড়ে আছে, এই যে এতটুকু অংশ জুড়ে আছে সারফেস এ, এতটুকু অংশ জুড়ে আছে, এই যে এতটুকু অংশ জুড়ে আছে এই যে সারফেসটা, এই সারফেসটা এ, এই এর মানের সমানুপাতিক। কি বুঝলা? এখন এই দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে এ ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। এবার তুমি একটা জিনিস আমাকে একটু চিন্তা করে বলো, একটু গভীরভাবে চিন্তা করে। মনে করো টেবিলের উপরে এখানে পানি আছে, এটা পানি, আর টেবিলের উপরে এখানে ধরো মধু আছে, এই যে এটা হচ্ছে মধু, মধু আর এটা হচ্ছে পানি। ঠিক আছে, দেখো একই পুরুত্ব কিন্তু, তাহলে পুরুত্ব একই মানে ওই যে ডিওয়াইটা একই। এবার তুমি 1 টাকার একটা কয়েন, সে 1 টাকার একটা কয়েনকে এর উপর রাখছো, 1 টাকার একটা কয়েনকে এর উপর রাখছো, রেখে এবার তুমি এইটাকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করে নিয়ে যাচ্ছ, এটাকে এর উপর দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করে নিয়ে যাচ্ছ। বলো তো কোন ক্ষেত্রে তোমার ওই 1 টাকার কয়েনটাকে তরলটা বেশি আঁকড়ে ধরবে, বেশি চিপকে ধরবে? বলো তো। মধুর ক্ষেত্রে ধরবে না ভাই? এই 1 টাকার কয়েন আর 1 টাকার কয়েন এ সেম না? দুই ক্ষেত্রে এ সেম না? বলো ইয়েস অর নো? ওকে, দুই ক্ষেত্রে এই যে পুরুত্ব, এই যে পুরুত্বটা, এটা পুরুত্ব সেম, তাহলে পুরুত্ব সেম বেগও সেম। দেখো নিচের তলের বেগ তো 0, তাহলে 0, এটা যদি v0 হয় তাহলে v0 হলে ডেল ভি হচ্ছে 2 বিয়োগ 0 মানে 2। ঠিক একই ভাবে এই যে নিচের যে তলটা, নিচের তলের বেগ 0, তাহলে ডেল ভি কত? ডেল ভি 2, আর এর পুরুত্ব যা, এর পুরুত্ব তাই, তাহলে দুই ক্ষেত্রে ডিভি বাই ডিওয়াই তো সেম। তাহলে এফ এর মানটা কি সেম হলো? এফ এর মানটা দুই ক্ষেত্রে কি সেম হলো? এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স, এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স সেম হলো। তুমি দেখো তো পানির উপর দিয়ে যত সহজে কয়েনটাকে নিয়ে যেতে পারবা ঠেলে, তুমি কিন্তু মধুর উপর দিয়ে অত সহজে নিয়ে যেতে পারবা না, বা আলকাত্রার উপর দিয়ে অত সহজে নিয়ে যেতে পারবা না, বেশি চিপকে ধরবে কিন্তু, তাই না? তাহলে এফ এর মান এই দুটো জিনিসের উপর নির্ভর করে কি? অনেকে তো ভাই এই যে একটা কাজ করেন, এফ সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখে দেন এ ডিভি ডিওয়াই, এই যে সূত্র হয়ে গেল। আর কে ধ্রুবক, এই যে কে ধ্রুবক, কে এর মান 1, কে এর মান 1। বলো তো এটা কি হবে? বলো এটা কি হবে? শুধু কি এ এবং ডিভি বাই ডিওয়াই এর উপর নির্ভর করে? যদি শুধু এ এবং ডিভি বাই ডিওয়াই এর উপর নির্ভর করতো তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সের মানটা যা হইতো, এই ক্ষেত্রে লিকুইড ফ্রিকশন ফোর্সের মানটা তাই হইতো, সান্দ্র বলের মানটা তাই হইতো। কিন্তু তা কি হচ্ছে না। তাহলে হ্যাঁ এদের উপর নির্ভর করে ঠিক আছে, বাট আরো একটা জিনিসের উপর নির্ভর করে, আরো একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে বলতে পারো তরলের প্রকৃতির উপর। তরলের প্রকৃতির উপর, যে পানির জন্য একরকম, মধুর জন্য একরকম, আলকাতরা হলে বলের মানটা একরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তরলটা চেঞ্জ হচ্ছে, সাথে সাথে বলের মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে এমন একটা রাশি এখানে আসবে যেটা আসলে লিকুইডের একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, উঠাই দিয়ে একটা ধ্রুবক আনি, যে ধ্রুবকটাকে বলবো ইটা। ইটা কি এবার আমি তোমাকে সেটা বুঝাচ্ছি। ইটা হচ্ছে সান্দ্র গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক। এই ইটা একটা সমানুপাতিক ধ্রুবক যার নাম হচ্ছে সান্দ্রতাঙ্ক।
সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা, জলাতঙ্ক ভাবো না, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এবার এইটা কি আবার? এইটা হচ্ছে তরলের সেই ধর্মটা যার জন্য ফ্রিকশন ফোর্সের মানটা বেশি হয়, মানে লিকুইড ফ্রিকশনটা বেশি হয়। মানে এই ইটার মান যত বেশি হবে সেই তরলের জন্য আপেক্ষিক গতিটা বেশি বাধাগ্রস্ত হবে, অর্থাৎ সান্দ্রতা তত বেশি হবে। তাহলে ইটার মান বেশি, ইটা যদি বেশি হয়, ইটার মান যত বেশি হবে তার সান্দ্রতা তত বেশি হবে। সান্দ্রতা বেশি মানে কি? তরলের বিভিন্ন স্তরে আপেক্ষিক গতিকে বাধা প্রদান করার ক্ষমতা, বাধা প্রদান করার ধর্মটা, তাহলে বাধা প্রদান করার ধর্মটা বেশি, সান্দ্রতা বেশি হবে। আর সান্দ্রতা যদি বেশি হয় তাহলে সান্দ্র বলও বেশি হবে, সান্দ্র বলও বেশি হবে। অনেকে এই জিনিসটাকে ডেনসিটির সাথে কম্পেয়ার করে, মানে কম্পেয়ার মানে ডেনসিটির সাথে মিলাও, যে ভাই ডেনসিটি মনে হয়, যে দেখেন মধুর ডেনসিটি বেশি, পানির ডেনসিটি কম, তাহলে এটা হচ্ছে ডেনসিটি আর কি। না, এটা ডেনসিটি না। তুমি ডেনসিটির মতো অনেক সময় চিন্তা করতে পারো, বাট না, ডেনসিটির সাথে এর পার্থক্য আছে। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, যেটা আসলে তরলের ঘনত্ব না, আসলে তরলের আঠাত্বটা প্রকাশ করে। ঠিক আছে, আঠাত্ব ধর্ম। যে তরলের, মানে ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারো, যে তরলের আঠাত্বটা বেশি, আঠালো ধর্মটা বেশি আর কি, সেই তরলের ইটার মানটা বেশি হবে। যেমন ধরো পানি, তারপরে দুধ, মধু, আলকাত্রা, আমরা যদি কম্পেয়ার করি যে কোনটা, তাহলে ইটার মানটা আলকাত্রার সবচেয়ে বেশি। ঠিক আছে, আলকাত্রা মানে যে কটা তরল আমরা বললাম, আলকাত্রার বেশি, তারপরে মধু, তারপরে ধরো দুধ, তারপরে দুধ, এবং তারপরে ধরো পানি। তাহলে পানির ক্ষেত্রে ইটার মান সবচেয়ে কম আর কি, মানে এই উদাহরণের ক্ষেত্রে আর কি, আমরা কয়েকটা তরলের ক্ষেত্রে উদাহরণ দিলাম। তাহলে যে তরলের আঠাত্ব ধর্মটা বেশি হবে সেই তরলের ক্ষেত্রে ইটার মান, সান্দ্রতা গুণাঙ্কের মানটা বেশি হবে। তাহলে এই ইটাটা আসলে কি নির্দেশ করতেছে? যে কোন তরলের সান্দ্রতা ধর্মটা বেশি সেটা নির্দেশ করতেছে, যে ইটার মান যত বেশি হবে সেই তরলের সান্দ্রতা গুণাঙ্ক তত বেশি হবে। যেমন ধরো স্থির তড়িৎ অধ্যায়ে আমরা পড়বো 1/4πε0, পড়ি না, 9 10 পড়ছি না, Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এই এপসিলন কি? এপসিলন হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। মানে কি তড়িৎ ভেদন যোগ্যতা? এটা হচ্ছে মানে কোন একটা মাধ্যমের সেই ধর্ম যা তড়িৎ ক্ষেত্রকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ এই এপসাইলনের মানটা যত বেশি হবে, শূন্য মাধ্যমের জন্য এর মান 8.854 ইন্টু 10⁻⁻12। তো এই তড়িৎ ভেদন যোগ্যতা এর মান যত বেশি হবে সেই মাধ্যমের তড়িৎ ক্ষেত্রকে বাধা প্রদান করার ক্ষমতাটা তত বেশি হবে। বুঝতে পারছো? তো সেরকম একটা তরলের ক্ষেত্রে একটা প্রপার্টিজ হচ্ছে এটা, সান্দ্রতা গুণাঙ্ক। এর মান যত বেশি হবে সেই তরলের ক্ষেত্রে, সেই প্রবাহীর ক্ষেত্রে, তরলের বিভিন্ন স্তরে বা প্রবাহীর বিভিন্ন স্তরে আপেক্ষিক গতিকে বাধা প্রদান করার ক্ষমতাটা বা ধর্মটা তার বেশি থাকবে। তাহলে সেই ক্ষেত্রে ইটার মানটা বেশি। তো এই হচ্ছে আমার কথা। বুঝতে পারছো? হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রেও ইটা থাকে, গ্যাসের ক্ষেত্রেও ইটা থাকে, এবং ইটার মানটা তাপমাত্রার সাথে, সান্দ্রতা তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। তরলের ক্ষেত্রে কমে, গ্যাসের ক্ষেত্রে বাড়ে। আমরা আসতেছি, সেখানে আসতেছি। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম যে এই F ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, F ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। এবার আসো ইটা নিয়ে একটু আলোচনা। সান্দ্রতা গুণাঙ্ক, ইটা বা সান্দ্রতাঙ্ক, এটার সংজ্ঞা দিব। এর সংজ্ঞা কিভাবে দিব? সূত্র থেকে সংজ্ঞা দিব। F ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। সূত্র থেকে সংজ্ঞা কিভাবে? ইটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। ওকে, ডিভি বাই ডিওয়াই হচ্ছে বেগ অবক্রম। তাহলে বেগ অবক্রম ডিভি বাই ডিওয়াই সে 1 একক, 1 একক। ক্ষেত্রফল কন্টাক্ট সারফেস এরিয়া। ঠিক আছে, লিকুইডের সাথে এই যে কঠিনের যে কন্টাক্ট সারফেসটা, সেই কন্টাক্ট সারফেস এরিয়া, কন্টাক্ট সারফেস এরিয়া এ, কন্টাক্ট সারফেস এরিয়া এ, এর মান 1 একক, 1 মিটার স্কয়ার হলে ইটা ইকুয়াল টু 1 তাহলে ইটা ইকুয়াল টু তখন এফ। তাহলে এবার ইটার সংজ্ঞাটা দাও, ইটার সংজ্ঞাটা দাও কিভাবে?
একক সংস্পর্শ তলের ক্ষেত্রফলে, ঠিক আছে, কন্টাক্ট সারফেসের মান যদি a এর মান 1 একক হয়, তাহলে একক মানের কন্টাক্ট সারফেসের জন্য এবং একক বেগ অবক্রমের জন্য উক্ত তলে সান্দ্র বলের মানটা যা হবে সেটাই হচ্ছে ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে একক সংস্পর্শ তলের ক্ষেত্রফলের জন্য সংস্পর্শ তলের ক্ষেত্রফল ও একক মানের বেগ অবক্রমের জন্য তলে সান্দ্র বলকে ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক বলে। ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক বলে বা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বলে। ঠিক আছে, অনেক সময় এর মাত্রা বা একক হিসাব করতে হয়, তো আমরা একটু এককটা হিসাব করি। তো এর এককটা হিসাব করো তো। একক খুবই সহজ সূত্র থেকে একক হিসাব করব। ইটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ডিভি বাই ডিওয়াই। তাহলে এফ এর মান, এফ হচ্ছে বল, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম কেজি এ মিটার পার সেকেন্ড স্কয়ার ডিভাইডেড বাই এ মিটার স্কয়ার, আর ডিভি বাই ডিওয়াই হচ্ছে পার সেকেন্ড। ঠিক আছে, ডিভি মানে কি মিটার পার সেকেন্ড, আর মিটার 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 কাটাকাটি গেল পার সেকেন্ড। তাহলে কি পড়ে থাকলো, উপরে থাকলো কেজি, এফ ইকুয়াল টু, আচ্ছা কেজি লিখি, এটাও একটা একক, সমস্যা নাই। কেজি পার মিটার, আর এস টু দি পাওয়ার কত, এস টু দি পাওয়ার হচ্ছে -2 মাইনাস উপরে গিয়ে +1, -2 তাহলে -1। ওকে, তাহলে কেজি পার মিটার পার সেকেন্ড আর কি। তো এটা একটা একক, হ্যাঁ হবে, এটাও একটা একক, সমস্যা নাই। আর একটা একক একটু বানানো যায়, সেটা হচ্ছে এফ হচ্ছে নিউটন, আর এটা মিটার স্কয়ার, এটাই বেশি ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে পার সেকেন্ড। তাহলে নিউটন পার মিটার স্কয়ার পার সেকেন্ড, এটাই বেশি ব্যবহার করা হয়, বুঝছো এই এককটা। আর একটা একক আছে, সেটা হচ্ছে পয়েস, POIAC। আর একটা একক হচ্ছে পয়েস। তো পয়েসটা কি, পয়েসটা হচ্ছে 10 পয়েস, POIAC, 10 পয়েস ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার পার সেকেন্ড, নিউটন পার মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, সরি, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, উল্টে গেছে, সরি, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ঠিক আছে না, এবার নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ওকে, ঠিক আছে। তো এটা অনেক সময় একটু মাথায় রাখবা, 10 পয়েস ইকুয়াল টু এত, অথবা 1 পয়েস এটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ওকে, এই যে এই তথ্যগুলো মাথায় রাখবা, ম্যাথ করার জন্য লাগবে। এই তো গুড। নৌকার নিচে কালো যে রং দেয় ওটা আলকাতরা, গুড, ভেরি গুড। হ্যাঁ, নৌকার নিচে যে কালো রং দেয় এটা হচ্ছে আলকাতরা, গুড। এবার আসো, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হিসাব করব, দেন আমরা কয়েকটা ম্যাথ করব। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হিসাব করো, মাত্রা। এটা অবশ্য প্রথম অধ্যায়ে আমরা করছিলাম। ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম, প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ, তখন একবার আমরা পড়ছিলাম। তাহলে এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, তাহলে অতএব ইটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ডিভি বাই ডিওয়াই। ডিওয়াই কে চাইলে তুমি উপরে নিয়ে যেতে পারো, বাট এটা তো বেগ অবক্রম একসাথে রাখতে ভালো লাগে। তাহলে এবার মাত্রা হিসাব করব, এফ বলের মাত্রা, তাহলে বলের মাত্রা হচ্ছে নিউটন, সরি ওটা তো একক, এফ ইকুয়াল টু এম এ, এম ভর, তাহলে ভরের মাত্রা বড় হাতের এম, এ ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2, নিচে এ হচ্ছে এল স্কয়ার, আর ডিভি বাই ডিওয়াই, ডিভি মানে বেগ, বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই ডিওয়াই, ডিওয়াই মানে হচ্ছে এল, দূরত্ব। তাহলে এল এল কাটাকাটি গেল, লেন্থ, এল হচ্ছে লেন্থ, টি হচ্ছে টাইম, জানো তো এগুলা।
তাহলে এল এল কাটাকাটি গেল, এম এল এল স্কয়ার, তাহলে উপরে একটা এল নিচে একটা এল, উপরে গেলে এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -1, তাহলে টি টু দি পাওয়ার -1। দেখো তো হয়েছে কিনা, এই হচ্ছে মাত্রা। দেখো এটার মাত্রা হয়েছে কিনা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা ম্যাথ করার জন্য রেডি, বুঝছো? তাহলে চলো আমরা কয়েকটা ম্যাথ করে ফেলি। আসো, এক নম্বর বলা হচ্ছে একটা নদী, এই যে নদী, নদীর গভীরতা 1 কিলোমিটার, না 1 কিলোমিটার অনেক বেশি, 0.5 কিলোমিটার নদীর গভীরতা বা সমুদ্রের গভীরতা, 0.5 কিলোমিটার গভীরতা। উপরে স্রোতের বেগ, উপরের পৃষ্ঠে সারফেসে স্রোতের বেগ 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 18 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ। আমাদের এখানে বের করতে হবে, আর পানি দেওয়া আছে, পানির সান্দ্রতা গুণাঙ্ক ইটা, এটা দেওয়া আছে 10 পয়েস, ঠিক আছে। আমি জানি না কত, ইটার মান এটা দেওয়া আছে, ঠিক আছে। আমাদের এখানে বের করতে হবে স্পর্শকীয় পীড়ন, এর ইংরেজি নাম হচ্ছে শেয়ারিং স্ট্রেস, SEARING, শেয়ারিং, বানান ঠিক আছে কিনা আমি জানি না, স্ট্রেস STRESS, ঠিক আছে। এটা আমাদের বের করতে হবে, বা এটাকে ট্যানজেনশিয়াল স্ট্রেসও বলা হয়। ট্যানজেনশিয়াল মানে স্পর্শকীয় স্ট্রেস। এবার বলো তো এই জিনিসটা কোত্থেকে আসছে, বলো এই পীড়ন কোত্থেকে আসছে? ওই যে তোমাদের মাস্টার ভাই পড়াইছে না, বলো তোমাদের মাস্টার ভাই পড়াইছে কিনা? যখন কোন একটা বস্তুকে নিচের তলের সাপেক্ষে উপরের তলটাকে যদি গতিশীল করা হয়, মানে এভাবে ধরো একটা ব্লক, ঠিক আছে, একটা ব্লক, এই যে মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন, মোচড় পীড়ন পড়ছো না, ব্যাবর্তন পীড়ন, সেরকম যে একটা ব্লক, এই ব্লকটাকে এভাবে রেখে ধাক্কা দিয়ে বাঁকায় দেওয়া হয়েছে। আমি একটু চিত্র এঁকে দেখাই, ঠিক আছে। ধরো এটা হচ্ছে বড় লোকের চিত্র, একটা ব্লক, এই ব্লকটা কিভাবে আঁকবা চিত্র, এই যে সহজ, এই যে এটা, দেন এটা, এবার কর্নার গুলা জোড়া লাগাই দিবা দিয়ে, এবার ধরো এটাকে তলে রাখা আছে, এটাকে কোন একটা তলে এভাবে রাখা আছে, তলে ধরো সুপার গুলো আঠা দিয়ে যুক্ত করে রাখছো। এবার উপরে হাত দিয়ে এভাবে স্পর্শকীয়, এই যে উপরের তলে স্পর্শকীয় বল দিলা, এফ বলে ধাক্কা দিলা, এফ বলে ধাক্কা দিলে এটা এরকম হয়ে যাবে, একটু বেঁকে যাবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে এরকম বেঁকে যাবে, বুঝতে পারছো? তাহলে আগে ছিল হচ্ছে সাদাটা, এখন ধাক্কা খেয়ে বেঁকে হয়ে গেছে গোলাপিটা। তাহলে এই যে এতটুকু সরে গেল, এটাকে বলা হয় পার্শ্ব সরণ, মনে টানে পড়ে, এই যেটা হচ্ছে পার্শ্ব সরণ। আর উপরের যে সারফেসটা, যে সারফেসে বলটা প্রয়োগ করা হইলো, দেখো লম্বভাবে বলটা প্রয়োগ করা হয় নাই, স্পর্শকীয় বল, এই যে উপরের যে সারফেসটা, এই উপরের সারফেসে স্পর্শকীয় বল প্রযুক্ত করা হয়েছে, উপরের সারফেসের ক্ষেত্রফল a, তাহলে এই ক্ষেত্রফলে স্পর্শকীয় বল f। যখন কোন একটা তারের ক্ষেত্রে, ধরো একটা তার, এই তারের ক্ষেত্রে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল f, এটা f ডিভাইডেড বাই a, পীড়ন। তো এইটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য দৈর্ঘ্য পীড়ন। তো এটা আমাদের দৈর্ঘ্য পীড়ন চাই নাই, আমাদের চাইছে এখানে আমরা যে বলটা দিছি সেই বলটা স্পর্শকীয় বল। তাহলে স্পর্শকীয় বলের জন্য এই যে f ডিভাইডেড বাই a, এটা হচ্ছে স্পর্শকীয় পীড়ন বা ব্যবর্তন পীড়ন, ঠিক আছে। ব্যবর্তন মানে শেয়ারিং আর কি, ব্যবর্তন পীড়ন বা স্পর্শকীয় পীড়ন, এই f বাই a, এই মানটাই আমাদের বের করতে বলছে এই ক্ষেত্রে। তো বলো তো পারবো না, বলো পারবো কিনা? f ডিভাইডেড বাই a বের করতে হবে, তাহলে f ইকুয়াল টু ইটা a ডিভি বাই ডিওয়াই, ডিভি বাই ডিওয়াই। আমাদের দূরত্ব দেওয়া আছে পুরো গভীরতাটা, তাহলে এই গভীরতার জন্য দেখো একেবারে তলের, এটা বলার দরকার নাই, একেবারে যে নিচে যে সারফেসটা মানে মাটি, এর তো বেগ জিরো রে ভাই, এর বেগ তো জিরো, ঠিক আছে। এটা আমাদের বলে দেওয়ার দরকার নেই, এটা তো আমরা একটু কমন সেন্স খাটায় বুঝে নিব, এটা আমাদের অ্যাজাম্পশন যে এটা হচ্ছে v0, আর এর সাপেক্ষে এই যে ডিওয়াই দূরত্বে এই যে বেগটা হচ্ছে এটা, তাহলে এটাই তো আমাদের ডিভি। তাহলে আমাদের ডিভি দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো
এটারে মিটার পার সেকেন্ড করব, 18 গুণ 1000 ভাগ হচ্ছে 3600, তাহলে মিটার পার সেকেন্ড হবে 18 গুণ 1000 ভাগ 3600, তাহলে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ডিবি। ডিওয়াই এর মান কত? ডিওয়াই এর মান ওই যে ডিওয়াই এর মান 0.5 কিলোমিটার, তাহলে 0.5 গুণ 1000 মিটার। তাহলে আমাদের লাগবে এফ ডিভাইডেড বাই এ, শেয়ারিং স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস, এফ ডিভাইডেড বাই এ, দ্যাট ইজ ইটা ইনটু ডিবি বাই ডিওয়াই। তাহলে ইটার মানটা বসাচ্ছি, ডিবি এর মানটা আগে বসাই, 5 ডিভাইডেড বাই ডিওয়াই এর মানটা 0.5 ইনটু 1000। এবার ইটার মানটা বসাবো, ইটার মানটা সবসময় এসআই এককে বসাইতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে ইটা ইকুয়াল টু 10 পয়েস, ঠিক আছে, ইটা ইকুয়াল টু 10 পয়েস দেওয়া আছে। তো 10 পয়েস ইকুয়াল টু কত? দেখো আমরা এই যে এখানে লিখে দিছিলাম 10 পয়েস ইকুয়াল টু 1 নিউটন, বা এটাকে 10 পয়েস তো খুব ছোট মানে সহজ হয়ে গেল, এটাকে একটু কঠিন করে ধরো 10 টু দি পাওয়ার মাইনাস 2 পয়েস, ধরো 10 টু দি পাওয়ার মাইনাস 2 পয়েস, 10 পয়েসটা অনেক বেশি হয়ে গেছিল, ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 2 পয়েস, 10 পয়েস অনেক বেশি না, 10 টু দি পাওয়ার মাইনাস 2 পয়েস। তো 10 টু দি পাওয়ার মাইনাস 2 পয়েস হলে বলো ইটার মানটা আমরা কত বসাবো? তাহলে ইটার মানটা আমাদের বসাইতে হবে এসআই এককে। তাহলে 10 পয়েস ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে 1 পয়েস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, 10 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে অতএব 10 টু দি পাওয়ার মাইনাস 2 এটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এত পয়েস ইকুয়াল টু গুণ করব 10 টু দি পাওয়ার মাইনাস 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে। বুঝতে পারছো? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে সহজ কথা এটা 10 দিয়ে ভাগ, এর 10 দিয়ে ভাগ। এই বোঝা গেছে সবার? এটা সবাই এটা বুঝতে পারছো? কই 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 কমেন্ট করো। ইয়েস। তাহলে এবার এখান থেকে যে মানটা আসবে এত, একক কি হবে? বল ভাগ ক্ষেত্রফল, নিউটন পার মিটার স্কয়ার, চাপের একক আর কি। ওকে, ডান। এবার আমরা একটা বইয়ের ম্যাথ করি, আমাদের ইসাক স্যারের বইয়ের একটা সুন্দর ম্যাথ। বলা হচ্ছে 0.2 মিলিমিটার পুরুত্বের একটি তৈল স্তরের উপর দিয়ে 0.05 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়েনকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করে নিয়ে যাওয়ার জন্য কত বল প্রযুক্ত করতে হবে? কত বল প্রযুক্ত করতে হবে? তেলের সান্দ্রতা গুণাঙ্ক ইটার মান 10 টু দি পাওয়ার মাইনাস 1 পয়েস, 10 টু দি পাওয়ার মাইনাস 1 পয়েসে করো। কি করতে হবে বলো? অনেকে বলতে ভাই কত বল প্রযুক্ত করতে হবে, মানে এটা কি আমরা প্রযুক্ত করব? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা আমরা প্রযুক্ত করব। তো ভাই ফ্রিকশন ফোর্স যেটা, সেটা না তরল দিবে, তা আমরা কেন প্রযুক্ত করব? এটাই তো কাহিনী, ম্যাথটা বুঝতে হবে সুন্দর করে। এটা হচ্ছে টেবিলের তল, ধরো এই টেবিলের তলের উপর একটা তেলের স্তর আছে, এই যে ধরো তেলের স্তরটা হচ্ছে এইটা, আমরা তেলের স্তরটাকে একটু জুম করে দেখালাম। এই যে তেলের স্তরটা, এর পুরুত্ব দেওয়া আছে, এর পুরুত্ব কত? পুরুত্ব 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার পুরুত্বের তেলের স্তর। এবার এই তেলের স্তরের উপর দিয়ে একটা 1 টাকার কয়েন ধরো, বলছে একটা কয়েন, এই কয়েনটাকে টেনে নিয়ে যাইতে হবে। দেখো এই হচ্ছে কয়েনটা, কয়েনটার ব্যাসার্ধ দেওয়া আছে, তো ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, এই কয়েনটাকে টেনে নিয়ে যাইতে হবে, কত বল দিয়ে টেনে নিয়ে যেতে হবে, অর্থাৎ আমি যে বলটা দিব এই বলের মানটা আমাদের হিসাব করতে বলছে। এই বলটা কেন দিব? আমি এক্সটার্নাল এজেন্ট দিবে, ধরো আমি এক্সটার্নাল এজেন্ট, এই বলটা আমি কেন দিব? ওই যে এত বেগে গতিশীল করার জন্য, কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করে নিয়ে যাওয়ার জন্য।
তাহলে বলো তো এই যে নিচের লেয়ারটার বেগ কত? বলে নাই কিছু, অ্যাজাম্পশন আমরা কি ধরে নিব? 0 ধরে নিব। তাহলে এর সাপেক্ষে এর বেগটা v, এটা 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে এদিকে টেনে নিয়ে যাব। তো এটা নিয়ে যাওয়ার জন্য আমার কত বল দিয়ে টেনে নিয়ে যেতে হবে? একটা ধ্রুব বল, হ্যাঁ একটা ধ্রুব বল দিয়ে টেনে নিয়ে যাব। দেখো তোমার এই ধ্রুব বল দিয়ে, আমি এই যে ধ্রুব বল দিয়ে টেনে নিয়ে যাবো, ওটা বের করতে হবে না। তুমি চিন্তা করো এই ব্লক, এই 1 টাকার কয়েনকে যখন আমি এই তেলের যে স্তরটা এর উপর দিয়ে, তৈল স্তরের উপর দিয়ে যখন আমি গতিশীল করব, তাহলে আপেক্ষিক বেগটা কোন দিকে? এই যে বেগটা এই দিকে। তাহলে বেগটা যখন এই দিকে, তাহলে তরল তখন ফ্রিকশন দিবে কোন দিকে? তরলের যে ফ্রিকশনটা এর উপর কাজ করবে, সেই ফ্রিকশনটা কাজ করবে এইদিকে, এই যে তরলের ফ্রিকশন F। ঠিক আছে, তা আমরা তরলের ফ্রিকশনের মানটা বের করি। তরলের যে ফ্রিকশনের মানটা হবে, সেই ফ্রিকশনের মানটা হবে F ইকুয়াল টু ইটা A ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে তরলের ফ্রিকশন, তরলের সান্দ্র বল। কার উপর? তরলের সান্দ্র বলটা কার উপর? ওই কয়েনটার উপর। তাহলে এবার আসো মানগুলো বসাই। ইটার মান 10 টু দি পাওয়ার -1 পয়েন্ট, তাহলে 10 টু দি পাওয়ার -1, একে আবার 10 দিয়ে ভাগ, তাহলে 10 টু দি পাওয়ার -2। এর মান, এ হচ্ছে এর সারফেস, কন্টাক্ট সারফেস, যতটুকু অংশ তরলের সাথে স্পর্শ করে আছে। তো ব্যাসার্ধ দেওয়া আছে 0.05 সেন্টিমিটার, তাহলে পাই আর স্কয়ার, পাই 0.05 এত সেন্টিমিটার, তাহলে গুণ 10 টু দি পাওয়ার -2 মিটার, তাহলে পাই আর স্কয়ার। ডিবি বাই ডিওয়াই, ডিবি হচ্ছে 5, বেগের মানটা 5, আর ডিওয়াই মানে পুরুত্বটা এই যে 0.2 মিলিমিটার, তাহলে 0.2 ইনটু 10 টু দি পাওয়ার -3। বলো তো বলের মানটা কত আসছে? করছো কেউ বলের মানটা? 10 টু দি পাওয়ার -2 গুণ 3.1416 গুণ 0.05 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 তার স্কয়ার গুণ 5, তাকে ভাগ দিব 0.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 দিয়ে। তাহলে বলের মানটা আসছে, করো নাই কেউ না, 0.000196 এত নিউটন। দেখো তো এটা আসছে কিনা, রাইট 6.25 কি বলে? আমার তো এটা আসলে হিসাব করে, আমি কি ভুল করছি কিছু? একটু দুই একজন বলো, ভুল হয়েছে। আচ্ছা ভুল হয়েছে তোমার, আমার ভুল হয় নাই। কি রে 14 জন কি করতেছো? আচ্ছা যাই হোক, আমার যদি হিসাব ভুল হয় হয়েছে। তাহলে এফ এর মান এটা হিসাব করলাম, এইটা হচ্ছে তরলের ফ্রিকশন 1 টাকার কয়েনের উপর, ওকে, কয়েনটার উপর। কিন্তু আমাদের চাইছে যে কয়েনটাকে আমরা যদি এই সমবেগ দিয়ে গতিশীল করতে চাই, তাহলে আমার এক্সটার্নাল এজেন্ট, আমি যে টেনে নিয়ে যাব না, কত বল দিয়ে টেনে নিয়ে যাব ভাই? এর উপর আমার বল কাজ করতেছে আর ফ্রিকশন কাজ করতেছে। আমি সমবেগে নিয়ে যাব, সমবেগ, বেগের মান বাড়বে না। তাহলে এফ ই এক্স টি মাইনাস এফ ইকুয়াল টু এম এ, বুঝছো কাহিনী? বুঝছো? এম এ হবে 0 সমবেগে। তাহলে এক্সটার্নাল এজেন্ট যে বলটা দিবে, সেই বলটা তো এফ এরই সমান, অর্থাৎ 0.00016196 নিউটন। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে অ্যান্সার। কত সহজ না? যে কত বল প্রযুক্ত করতে হবে, হ্যাঁ আমি প্রযুক্ত করব সমবেগে নিয়ে যাওয়ার জন্য। স্বাভাবিক কথা যে আমি যে বলটা প্রযুক্ত করলাম সেটা এফইএক্সটি, বিপরীত দিকে লিকুইড ওকে টেনে ধরছে ফ্রিকশন ফোর্স দিয়ে, তো সমবেগে টেনে নিয়ে যাব। নিট ফোর্স, লব্ধি বল হবে 0, এফ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ 0, ওইটা 0, তাহলে এফ এক্সটার্নাল এফ এর সমান, ফ্রিকশন ফোর্সটার সমান। ঠিক আছে, সান্দ্র বলের সমান। এবার সত্য একটা ম্যাথ করি, 3 নম্বর, একটা চিত্র এঁকে দিই, সুন্দর একটা ম্যাথ। এখানে একটা পুলি আছে, আর এইটা হচ্ছে একটা এর উপর হচ্ছে একটা তরলের স্তর আছে। একটা টেবিলের উপর ধরো একটা তেলের স্তর আছে, এবার এর উপর একটা ব্লককে রাখা হয়েছে, এই তেলের স্তরটার উপর একটা ব্লককে রাখা হয়েছে, এই যে ব্লকটা। তলের এখানে একটা এরকম পুলির মতো আছে, এবার দড়ি দিয়ে বাঁধা হয়েছে এটাকে।
এর সাথে আর একটা ভার ঝুলানো হয়েছে। বলো কি হবে, কি হবে বলো তো? যদি এরকম ভাবে ছেড়ে দেওয়া হয় কি হবে? এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে আর এটা আস্তে আস্তে এদিকে আসতে থাকবে। তো এটা এর কারণে 2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আসতেছে। 2 মিটার পার সেকেন্ড বেগে ব্লকের বেগটা। ব্লকের এই যে তলের ক্ষেত্রফলটা, তলের ক্ষেত্রফল A 2 সেন্টিমিটার স্কয়ার, তলের ক্ষেত্রফল এটা। আর এর যে পুরুত্বটা, এই পুরুত্বটা দেওয়া আছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার পুরুত্ব। ইটার মান, ইটা এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -1 পয়েস। এটার মান দেওয়া আছে। আর এইটা হচ্ছে 2 কেজি, 2 কেজি 1 কেজি, সরি 0.1 কেজি, 0.1 কেজি দেওয়া আছে। F ইকুয়াল টু ইটা A ডিভি বাই ডিওয়াই। আচ্ছা এটা দেওয়া নাই। এই তৈল স্তরের, তৈল এর মানে তেলের পয়জন অনুপাত, সরি পয়জন অনুপাত আছে, সান্দ্রতা গুণাঙ্ক কত? সান্দ্রতা গুণাঙ্কটা চাইছে, সান্দ্রতা গুণাঙ্কটা চাইছে। বলো বের করা যাবে? বসে ছুটি দেন, ছুটি দেন। কিসের ছুটি? নো ছুটি, কোনো ছুটি নাই। ঈদের পরে পড়াইতে আসলাম বলে ছুটি। বলো পারা যাবে? এটা নিজেরা পারলে বুঝবা যে তুমি বুঝে গেছো, নিজেরা পারলে বুঝবা যে তুমি বুঝে গেছো। তাহলে আসো আলোচনা করি। দেখো এটা ব্লকটা কত বেগে যাচ্ছে? এত বেগে। তাহলে এটা ভি বা ডিভি পেয়ে গেছি। ডিভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ডিওয়াই তেলের যে স্তরটা, তার তার যে পুরুত্বটা 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার পেয়ে গেছি। এর মানটা পেয়ে গেছি, এ হচ্ছে 2 সেন্টিমিটার স্কয়ার, মানটা পেয়ে গেছি। আমাদের বের করতে বলছে যে এই তরলের, এই যে তেল, তেলের স্তর, তার সান্দ্রতা গুণাঙ্ক ইটার মান কত? তাহলে F ইকুয়াল টু ইটা A ডিভি বাই ডিওয়াই। এখন এফটা লাগবে, তাই তো? এফটা লাগবে। এফটার মান দেওয়া আছে। এফটার মান কেমনে? F ইকুয়াল টু 0.1 কেজি, তার ওজন বল F ইকুয়াল টু mg। দেখো কেমনে, আসো বোর্ডে দেখো। নিচের দিকে ওজন mg, দেখো বোর্ডে দেখাও। এর নিচের দিকে ওজন mg, ওকে? তাহলে দড়ির টান টি, এই যে দড়ির টান টি, তাহলে টি ইকুয়াল টু mg, টি ইকুয়াল টু mg। অনেকে বলে ভাই টি ইকুয়াল টু mg কেন? এমন তো হইতে পারে ত্বরণ নিয়ে নামতেছে না, এই যে দেখো 2 মিটার পার সেকেন্ড বেগে এইটা আস্তে 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 আস্তে, তো এটা যদি 2 মিটার পার সেকেন্ড বেগে আসতে থাকে তাহলে এটাও কিন্তু 2 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামবে, অর্থাৎ সমবেগে। তাহলে টি মাইনাস এমজি, টি মাইনাস এমজি ইকুয়াল টু কিন্তু এম এ কিন্তু জিরো আর কি, ত্বরণ নাই। তাহলে টি ইকুয়াল টু এমজি, ওকে? এবার এটা ধরো একটা আদর্শ দড়ি, হ্যাঁ আদর্শ দড়ি হলে টান একই থাকবে। তাহলে এই পয়েন্টের যে টানটা, সেই টানটাও টি, এই পয়েন্টের টানটা টি। এইবার বোর্ডে তাকাও, এই যে তরল, এই তরলের ফ্রিকশন ফোর্স, তরল ব্লকের উপর যে ফ্রিকশন দিবে, সেই ফ্রিকশন এই যে বিপরীত দিকে ফ্রিকশন দিবে, এই ফ্রিকশনটা হচ্ছে এফ। তাহলে টি আর এফ, এর উপর এদিকে টি, টান বল টি, আর এদিকে এফ। তাহলে টি মাইনাস এফ ইকুয়াল টু আবার এম এ, তাহলে এ জিরো। তাহলে কি দাঁড়াইলো? টি ইকুয়াল টু এফ, টি ইকুয়াল টু এফ। আর এফ ইকুয়াল টু আমরা কি জানি? ইটা এ ডিভি বাই ডিওয়াই। আর টিটা কি? টিটা ইকুয়াল টু এমজি, এমজি। বোঝা গেছে? তাহলে এম এর মান 0.1, জি এর মান 9.8। ইটার মানটা আমি বের করতে চাই, এ এর মানটা 2 সেন্টিমিটার স্কয়ার, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -4, বুঝছো? সেন্টিমিটার স্কয়ার 10 টু দি পাওয়ার -4। এবার ডিভি বাই ডিওয়াই, ডিভি কত? ডিভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2, আর ডিওয়াই এর মান 0.1, 0.1 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে সবই জানা আছে, শুধু জানা নাই ইটার মানটা। অবশ্য আমরা এখানে এসআই এককে বের করছি, তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। শেষ। বুঝতে পারছো কত সহজ? ইটার মানটা অনেক সময় একটু মানে অবাস্তব মান আসতে পারে, বাট আমি ম্যাথের ক্ষেত্রটা তোমারে বুঝাইছি। ঠিক আছে? আমি ম্যাথের ক্ষেত্রটা তোমাকে আমি বুঝাইছি। বুঝছো? ক্লিয়ার? ওকে। তাহলে আরেকটা ম্যাথ করাবো না ছুটি দিয়ে দিব?
আর একটা ম্যাথ করাবো নাকি ছুটি দিয়ে দিব বলো? করান, ছুটি। আচ্ছা তোমরা বাসায় করবা, বাসায় একটা ছোট্ট ম্যাথ করবা। সেটা হচ্ছে ধরো একটা পাত্রে পানি আছে, একটা পাত্রে পানি আছে, এই পাত্রে পানি আছে, পানির গভীরতা 1 মিটার, পানির গভীরতা 1 মিটার। ধরো একটা নৌকা, এই যে একটা নৌকা, আচ্ছা পাত্রে পানি আছে, আচ্ছা নদীও চিন্তা করতে পারো, সমস্যা নাই। বা ধরো একটা খেলনা নৌকা, এটাও চিন্তা করতে পারো, এই যে খেলনা নৌকা। এবারে খেলনা নৌকার মধ্যে ধরো একটা মাঝি আছে, খেলনা মাঝি, টয়, খেলনা মাঝি আছে, ও ধরো নৌকা বাইতেছে। তো এদেরকে মিলায়ে এদের ভর হচ্ছে, ঠিক আছে, খেলনা নৌকা, এদের ভরটার হচ্ছে ধরো 0.2 কেজি, 0.2 কেজি। আর এই নৌকার যে সারফেসটা পানির সাথে আছে, এই যে সারফেসটা, এই সারফেস এ, ক্ষেত্রফলটা এ, এটা হচ্ছে ধরো 2 সেন্টিমিটার স্কয়ার, 0.2 সেন্টিমিটার স্কয়ার। 0.2 সেন্টিমিটার অনেক কম হয়ে গেল। আচ্ছা ধরো 6 সেন্টিমিটার স্কয়ার, 6 সেন্টিমিটার স্কয়ার এই তলের ক্ষেত্রফলটা। আর এটাকে ধরো নৌকাটা চলতেছে হচ্ছে বা ভাসতেছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন এই নৌকাটাকে চালানোর জন্য বাহ্যিকভাবে ধরো নৌকাটাকে তুমি দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, তো বাহ্যিকভাবে প্রযুক্ত বল FEXT, এক্সটার্নাল বলটা একটু হিসাব করে দিতে হবে। আর এই তরলের ইটার মানটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার -2 পয়েন্টস, 10 টু দি পাওয়ার -2 পয়েন্টস, তাহলে 10 টু দি পাওয়ার -3 ইনটু ইটা a 6 exponential function -4 eta a dv by dy 5 divided by 1। তাহলে এটা a, বলের মানটা অনেক কম হয়ে গেল, বলের মানটা অনেক কম হয়ে গেল। এটা a, এর মানটা ধরো 16 দিলাম, আর এটা 10 টু দি পাওয়ার -1 দিলাম, আর গভীরতাটা একটু বাড়াই দিলাম, গভীরতা ধরো 5 মিটার দিলাম, 10 টু দি পাওয়ার -2 16 exponential function -4 into 5 divided by 5। আচ্ছা গভীরতাটা কমাই দিই, সরি, এটা 1 মিটারই থাকুক, দুঃখিত। তাহলে এটা a 10 টু দি পাওয়ার -2, এটা a 16 dv by dy dv 5। আচ্ছা এটাকে 16 মিটার স্কয়ার দাও, ঠিক আছে, 16 মিটার স্কয়ার দাও। এটা হচ্ছে 2 নিউটন বল দেওয়া হচ্ছে, 2 নিউটন বল দেওয়া হচ্ছে। তাহলে ওই মুহূর্তে এর ত্বরণ কত, এর ত্বরণ বের করতে হবে। ওই মুহূর্তে ত্বরণ বলো তো, পারবা না? এটা বাহ্যিকভাবে দেওয়া হয়েছে, এক্সটার্নাল বল। এই বলটা ভুলে যাও, এই বলটার কথা তুমি ভুলে যাও। দেখো বেগ দেওয়া আছে,
গভীরতাটা দেওয়া আছে, এর মান দেওয়া আছে, ইটার মান দেওয়া আছে। তাহলে তুমি যে সান্দ্র বলটা, এর উপর যে সান্দ্র বলটা ক্রিয়া হবে, ফ্রিকশন ফোর্স এফ, এইটা আগে তুমি বের করো। তাহলে এফ ইকুয়াল টু হবে ইটা এ ডিভি বাই ডিওয়াই। তাহলে ইটার মান, এফ এর মানটা তুমি বের করবা, সবকিছু দেওয়া আছে, পারবা। এটা 16 মিটার স্কয়ার দেওয়া আছে, একবারে 16 বসাই দিবা। এফ এর মানটা বের করলাম। এবার আমাদের কি চাইছে? ত্বরণ, তাই না? এর উপর কয়টা বল বলো তো, কয়টা বল? দুইটা, ইয়েস দুইটা। তিনটা কোত্থেকে আসলো? দুইটা বল। ওজন ওজন বাদ দাও, ওজন তো লম্বভাবে ক্রিয়া করতেছে। তাহলে এই দিক বরাবর এফ ই এক্স টি, আর এই দিক বরাবর এফ। তাহলে এফ ই এক্স টি মাইনাস এফ, এইটা ইকুয়াল টু কি? এম এ। বুঝছো? দেখো ফ্রিকশন ফোর্সের যে মানটা, এখান থেকে যে মানটা আসবে সেটা আসবে 4/5 নিউটন, আর এফ এক্সটার্নাল 2 নিউটন। তাহলে এফ এক্সটার্নাল মাইনাস এফ, এফ এর মানটা বসাবা, এম এর মানটা ওই যে এম এর মানটা হচ্ছে এটা সহ এর ভর 0.2, দেন এখান থেকে এর মানটা বের করবা। তাহলে যথেষ্ট হিন্টস দিয়ে দিছি। কিন্তু একটা জিনিস শোনো, এই এর মানটা কিন্তু ওই মুহূর্তের ত্বরণ। বলো তো কেন ওই মুহূর্তের ত্বরণ বলছি? বলো তো দেখি, এটা কে কে বলতে পারো? ওই মুহূর্তের ত্বরণ কেন বলছি? বলো বলো বলো, ওই মুহূর্তের তরল কেন বলছি? সান্দ্রতা পরিবর্তনশীল। হ্যাঁ, এই যে এফ এর মানটা, এই ডিভি এর মানটা, ধরো ত্বরণ হবে, ত্বরণ হবে, বেগ বাড়বে। তাহলে ত্বরণ হবে, বেগ বাড়বে, বেগ বাড়লে ডিভি বাড়বে, ডিভি বাড়লে এফ বাড়বে। তাহলে এফটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, তাই না? তাহলে এই যে ত্বরণটা, এই ত্বরণটা কিন্তু পরিবর্তনশীল ত্বরণ। তাহলে এক সময় এফ ইএক্সটি আর এটা এফ, এফটা বাড়তে বাড়তে এক সময় 2 নিউটন হয়ে যাবে। এই এফ এর মানটা, এটা বাড়তে বাড়তে একসময় 2 নিউটন হয়ে যাবে। যখন 2 নিউটন হয়ে যাবে তখন 2 - 2 তখন কিন্তু a0 হবে, অর্থাৎ বেগের মানটা তখন মানে সমবেগ হয়ে যাবে, তখন বেগের মানটা ফিক্সড হয়ে যাবে। কি কথা বুঝছো? তাহলে প্রথমে ত্বরণ হবে, কিন্তু আস্তে আস্তে সান্দ্র বলের মানটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে সমবেগে পৌঁছে যাবে। এটা কি সবাই বুঝতে পারছো? আমার এই কথাটা কি বুঝতে পারতেছো সবাই? বলো। ত্বরণের মানটা বের করলাম, ত্বরণের মানটা, ত্বরণ হওয়া মানে কি? বেগ বৃদ্ধি পাওয়া। তাহলে বেগ বৃদ্ধি পাবে, তো বেগ বৃদ্ধি পেলে এফ এর মানটা বাড়বে। ঠিক আছে, এই যে এফ এর মানটা বাড়বে, তাহলে এফ ইএক্সটি মাইনাস এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ এর মানটা চেঞ্জ হবে। আর এফ এর মানটা বাড়তে থাকলে লব্ধি বল, দেখো এটা থেকে এটা যদি বাড়ে তাহলে লব্ধি বলটা কমবে, তাহলে ত্বরণটা কমতে থাকবে, ত্বরণটা কমতে কমতে একসময় ত্বরণ শূন্য হয়ে যাবে, অর্থাৎ তখন সমবেগ হবে। বুঝতে পারছো? এই কারণে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, তুমি আমাকে বলো তো, তুমি একটা পুকুরের, ধরো পুকুরের পানির উপর দিয়ে বা পানির উপর দিয়ে তুমি কোনো কিছুকে টেনে নিয়ে যাচ্ছ, ধরো ভেসে আছে, সেটাকে তুমি টেনে নিয়ে যাচ্ছ। তুমি মানে একটু খেয়াল করে দেখো, যদি এরকম টানো কেউ, তুমি ওইটাকে যখন টেনে নিয়ে যাবা, তুমি কিন্তু একটা সময় গিয়ে তুমি দেখবা সমবেগে টানতে বাধ্য হবা। তুমি কিন্তু টানতে 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 বেগের মান বাড়াইতে পারবা না। দেখবা যত টানতেছো তত যেন বেশি টেনে ধরতেছে। ধরো এটাকে আমি দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছি, দড়ি ধরে, এটাকে একটা খেলনা নৌকা, দড়ি ধরে আমি টেনে নিয়ে যাচ্ছি। তা আমি ধরো দৌড়াই 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 যাচ্ছি, আমি যত জোরে দৌড়াবো, যত বেগটা বেশি হবে, দেখবা এটা তত পানির সাথে আটকে গেছে। বলো, এটা ফিল করতে পারো কিনা? ইয়েস, ঠিক আছে। যত আমি বেশি বেগে টানবো, দেখবো এটা পানির সাথে আটকে যাচ্ছে, তত পানির সাথে আটকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বেগের মানটা যত বেশি হবে তত কিন্তু সান্দ্র বলটা বেশি হবে। কি ক্লিয়ার? তাহলে আমরা আজকে এই ক্ষেত্রটা পড়লাম। পরের দিন আমরা পড়বো যে কোন একটা তরলের স্তরের মধ্য দিয়ে যখন একটা মার্বেল টার্বেল, একটা কঠিন কিছুকে নিচের দিকে ফেলে দেওয়া হয়, তখন তার উপর সান্দ্র বলের হিসাবটা করবো। তাহলে আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে লিকুইড সারফেসের উপর দিয়ে সলিড সারফেস যখন গতিশীল হয় তখন যে সান্দ্র বলটা ক্রিয়া করে, সেটা আজকের ক্লাসে আমরা পড়ছি। তাহলে নেক্সট দিন আমরা আরেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব, করলেই এই অধ্যায়টা শেষ। টাটা। শেষ ক্লাস, ক্লাস শেষ করলাম।